সাসপেন্সের জগতে আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠান সোর্স অফ সাসপেন্স। আজ আপনারা শুনবেন লেখক তন্ময় মুখার্জির কলমে দোষী। আজকের গল্প পাঠে রয়েছে অভিরূপ। আজকের নির্দেশনা ও পরিচালনায় আমি ব্রহ্মা। আজকে থাকলো গল্পের প্রথম পর্ব। শুনতে থাকুন দোষী। কাঠের বাংলোটার বাইরে পাহাড়ের কোলে বৃষ্টি নেমেছে মুষলধারে। প্রকৃতি যেন মুখ ভার করে আছে সেই সকাল থেকেই। এখন রাত যত বাড়ছে বৃষ্টির সাথে সাথে ঠান্ডাটাও যেন বাড়ছে ক্রমশ। কাঁচের জানলায় বৃষ্টির ফোঁটা জমতে জমতে রাতের অন্ধকারে বাইরের দৃশ্য সমস্তটাই আবছা। বাইরের বারান্দায় উইন্ড চ্যাংগুলো ঠুং ঠাং শব্দ তুলে জানিয়ে দিচ্ছে হাওয়ার গতিবেগ। ডাইনিং রুমের এক পাশে ফায়ারপ্লেসের সামনে সোফায় নিজের শরীরটাকে এলিয়ে দিয়ে চোখ বুজে বন্ধু অনির্বাণের আকস্মিক মৃত্যুটার কথা ভাবতে ভাবতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল অ্যাডভোকেট নিরঞ্জন গুপ্ত। টেবিলের উপর রাখা মোমবাতিটা জ্বলতে জ্বলতে একসময় পুড়ে যেতে যেতে আধখানা হয়ে গেছে। দেওয়াল ঘড়ির ঠক ঠক শব্দটা কানে আসছে। বেশ কিছুক্ষণ পর তন্দ্রাচ্ছন্ন ভাবটা কাটলো একটা চেনা গলার শব্দে। সাহাব জি। নিরঞ্জন বুঝতে পারল যে পিছনের দরজার বাইরে থেকে ডাকটা কানে এলো। সেই সময় আর একটা শব্দে চমকে উঠল সে। ঢং ঢং শব্দ করে দেওয়াল ঘড়ি জানিয়ে দিল রাত 11টা বাজল। পিছন থেকে চেয়ে দেখল বাংলোটার পেয়ারা শেরপা তেনজিং দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আপাদমস্তক তার চাদরে ঢাকা। ভাঙা ভাঙা গলায় সে আঞ্চলিক ভাষায় ডাকছে। নিরঞ্জন মৃদু স্বরে বলল, বলো। खाना लगा दूं? बहुत रात हो गया साहब जी। দাও। আর শোনো, ওরা আজ রাতেই ফিরে আসবে। আমাদের উপরের ঘরে পারলে আরো কয়েকটা মোম রেখে দিয়ে এসো। বাইরের যা অবস্থা। সত্যিই তো অনেক রাত হয়ে গিয়েছে, খেয়ালই করিনি। তুমি যাও, আমি আসছি। वो साहब लोग खाएगा क्या साहब जी? হ্যাঁ, ওরা ফিরে এসে খাবে তো নিশ্চয়ই। ওদের আসতে বোধহয় বেশ দেরি হবে বলেই মনে হচ্ছে। তুমি বরং ওদের জন্য কিছু খাবার বানিয়ে রেখে বাড়ি ফিরে যেও। ठीक है साहब, आप आइए। কথাটা বলে তেনজিং চলে গেল। তেনজিং এই বাংলোর দেখাশোনা থেকে রান্নাবান্নার কাজ সবটাই করে। বাংলোটার যে মালিক সে লোলেগাঁওয়ের কাছেই থাকে। সেখানেও অবশ্য তাদের এরকম একটা বাংলো আছে। এই বাংলোটায় যারা ছুটি কাটাতে আসে তাদেরকে সর্বক্ষণ পরিষেবা দিতে এই তেনজিং নামের 20-22 বছরের শেরপা ছেলেটিকে রাখা হয়েছে। পাহাড়ের এই মানুষগুলো খুবই নিরীহ আর হাসি খুশির সাথে নিজের কাজ করে যায়। সব রকমের পরিষেবা দিতে এরা সর্বদাই প্রস্তুত। এদের কাজের কোনো রকম ত্রুটি খুঁজে পাবে না। এখানে আসার পর থেকে যাই বলা হচ্ছে সাথে সাথে সেটাই করছে। পাহাড়ি উপত্যকার কাছে বাংলোটার বাইরে তখন প্রবল বৃষ্টি শুরু হয়ে গেছে। পাহাড়ের পাইন গাছগুলোতে ঝোড়ো বাতাসে ঢেউ লেগে ক্রমাগত একটা শোঁ শোঁ শব্দ তুলে যেন অদ্ভুত মধুর সঙ্গীতের সৃষ্টি করছে। কাঠের এই দোতলা বাংলোটা সিকিমের ঋষভ নামের একটি পাহাড়ি টিলার উপর অবস্থিত। কালিম্পং থেকে 28 কিলোমিটার আর লাভা থেকে 10 কিলোমিটার দূরে পাহাড়ের উপর 8250 মিটার উচ্চতায় অবস্থিত ঋষভের পাহাড়ের গায়েই একটা পং নামের কাঠের দোতলা এই বাংলোটার অবস্থান। সেখানে দিন সাতেকের জন্য বুকিং করে 4 বন্ধুকে নিয়ে বেড়াতে এসেছিল অ্যাডভোকেট নিরঞ্জন গুপ্ত। 3টে দিন কেটে গিয়ে 4র্থ দিন তার এক বন্ধু অনির্বাণ মল্লিকের মৃত্যুর সংবাদটা পাওয়া যায়। তার আরও 2 জন বন্ধু কুমারেশ রায় এবং নবীন মজুমদার গেছে কালিম্পং। সেখানকার লোকাল থানায় মর্গে রাখা অনির্বাণের দেহটাকে শনাক্ত করতে হবে তাদের। তারপর বোধহয় কালিম্পংয়ের যে হোটেলটায় অনির্বাণ 3 দিন ছিল সেখানেও যাওয়ার কথা আছে ওই 2 জনের। অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু ওরা 2 জনে এখনো এখানে এসে পৌঁছয়নি। হতে পারে বাইরের এই পরিস্থিতির কারণে ওদের জিপটা কোথাও আটকে আছে। কালিম্পং থেকে লাভা হয়ে তারপর এখানে আসতে হয়। রাস্তার অবস্থা ভালো থাকলে এই পাহাড়ের টিলায় অবস্থিত ঘন পাইন বনে ঢাকা বাংলোটায় আসতে প্রায় ঘন্টা 2 বা ঘন্টাখানেক সময় লাগে।
আর এই বাংলোটা থেকে হেঁটে লাল পাথরের নুড়ি বিছানো কাঁচা রাস্তার ঢাল বেয়ে নিচের দিকে নেমে গেলেই সেখানে ছোট ছোট কাঠের সিঙাড়ার মতো চালের বাড়ি যেগুলো দেখা যায়, সেখানকারই বাড়িগুলোর মধ্যে একটাতে তেনজিং নামের এই ছেলেটি থাকে। সেখানে লেপচা, শেরপা, ভুটিয়াদের বাড়িগুলো গুনলে গোটা 10 কি 12টা পরিবার এখানে বসবাস করে। ওরাই এই ঋষভ নামের জায়গাটিকে নিজেদের বসবাসের জন্য বাড়ি আর ট্যুরিস্টদের জন্য ছোট ছোট কটেজ তৈরি করেছে। পাহাড়ের ঢাল কেটে যাতায়াতের পথ করে নিয়েছে। এখানকার বাহারি রং বেরঙের বিভিন্ন ফুল গাছ দিয়ে বাগান করে সাজিয়ে সুন্দর করে রেখেছে এই দুর্গম জায়গাটাকে। একটা অসুবিধা আছে অবশ্য, এখানে ইলেকট্রিসিটির কোনো রকম ব্যবস্থাই নেই। তাই মোমবাতি আর হ্যাজাকটাই এখানকার আলোর একমাত্র ভরসা। বাংলোর বাইরেটায় একটা কাঠের রেলিং দিয়ে ঘেরা বাগান আছে। সেখানে পাহাড়ের উঁচু নিচু পাথরের ঢিবিগুলোতে বিভিন্ন ধরনের বিচিত্র সব অর্কিড আর নানান রকমের ক্যাকটাস, সাথে পাহাড়ের অজানা সব রং বেরঙের বাহারি ফুল দিয়ে সাজানো। বাগানটার মাঝখানে 4টে কাঠের কারুকার্য করা চেয়ার আর তার মাঝে একটা কাঠের টেবিল রাখা আছে। এখানে বসে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের সাথে সাথে নাথুলা পাস, গ্যাংটক, তিব্বত আর ভারত, ভুটান, চীনের 3 সীমানা দেখা যায়। আজকে সকালের দিকেই এই বাগানটায় বসেই সেই সব দৃশ্যগুলোকে উপভোগ করছিল নিরঞ্জন। তার মাথায় হঠাৎ করেই কি ভূত চাপল কে জানে। সে একাই একটুখানি পাহাড় চড়ে আসি বলে বেরিয়ে যায়। তার বেশ কিছুক্ষণ পরে পাথরের রাস্তায় পিছলে পড়ে পা মুচকে খোঁড়াতে খোঁড়াতে বাংলোতে ফিরে আসে। এরপর 2 বন্ধুর বকা খেয়ে তখন নিজেই নিজেকে মনে মনে ধিক্কার জানায়। কেন যে গেলাম মরতে, এখন ঘুরতে এসে খোড়া পা নিয়ে বসে থাক বাংলোতে। পা ঠিক না হওয়া পর্যন্ত কিচ্ছু করার নেই। ছুটিটাই মাটি করবি বলে মনে হচ্ছে। তারপরেই সকাল 11টা নাগাদ কালিম্পং থেকে ফোনটা আসে কুমারেশের কাছে। সে তখন বাংলোটার বাইরের বাগানটায় বসেছিল। ফোনে কথা বলে তাড়াতাড়ি দৌড়ে এসে অনির্বাণের মৃত্যু সংবাদটা নিরঞ্জনকে দেয়। এরপর নবীনকে নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। শুধু এইটুকুই যাওয়ার সময় বলে যায় যে অনির্বাণ আত্মহত্যা করেছে হোটেলের রুমে। এখনই কালিম্পং যেতে হবে আমাদের। তুই থাক বাংলোতে, তোকে এই পা নিয়ে আর যেতে হবে না। আমরা দুজনেই যাচ্ছি। ওখানে গিয়ে আগে কি ব্যাপার জেনে তারপর তোকে ফোনে জানিয়ে দেবো। কথাটা বলে ওরা দুজনেই বেরিয়ে পড়ে। এরপর এখন রাত 11টা হয়ে গেছে। এখনও ওদের কোনো ফোন বা দেখা কিছুই পায়নি নিরঞ্জন। কি হয়েছে সেটা নিয়ে নানান চিন্তা আর প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে তার মাথার মধ্যে। এইসব নানা কথা আর চিন্তা নিয়ে চেয়ার ছেড়ে উঠে পড়ে সে। এরপর ওভারকোটের ওপর একটা চাদর জড়িয়ে নিয়ে লাঠিতে ভর দিয়ে খোঁড়াতে খোঁড়াতে পাশের খাবার ঘরটার দিকে এগিয়ে যায় নিরঞ্জন। গিয়ে দেখে ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে তেনজিং দাঁড়িয়ে অপেক্ষা করছে। নিরঞ্জন ডাইনিং টেবিলের পাশ থেকে চেয়ার নিয়ে বসতে যাবে, সেই সময় বাংলোর বাইরে একটা জিপ গাড়ির হর্নের শব্দ শোনা গেল। সাথে সাথে তেনজিংও খুব দ্রুত ঘরের বাইরে বারান্দায় চলে গেল। খানিক বাদেই কাঁধে ছোট্ট একটা ব্যাগ আর একটা ট্রলি নিয়ে ঘরে ঢুকলো তেনজিং। ওর পিছন পিছন কুমারেশ আর নবীন ঘরে এসে ঢুকল। দুজনের মুখেই খুবই হতাশা আর অবসন্নতার ছাপ পরিষ্কারভাবে ফুটে উঠেছে। ক্লান্ত আর শান্ত গলায় নবীন বলল, তেনজিং, ব্যাগপত্রগুলো উপরে আমাদের ঘরে রেখে দিয়ে এসো। जी साहब जी। কথাটা বলে তেনজিং ব্যাগপত্র নিয়ে উপরের ঘরে চলে গেল। নিরঞ্জন বলল, কিরে, কি হয়েছে? অনির্বাণের কি হয়েছিল? নবীন বলল, অনেক ব্যাপার ঘটে গেছে রে। থানা আর হোটেল হয়ে ফেরার সময় পথে মুষলধারে বৃষ্টি নেমে গেল, তাই রাস্তার পাশেই ধাবায় দাঁড়িয়ে পড়লাম। বৃষ্টিটা খানিকটা কমতেই বেরিয়ে পড়লাম। নিরঞ্জন বলল, আমার ফোনটাও এই সময় গুঁড়ো হয়ে গেল। সেটা ঠিক থাকলে থানায় ফোন করে ব্যাপারটা অন্তত জানতে পারতাম। তারও উপায় নেই। বুঝতে পারছি। হয়েছে কি জানিস, আমাদের নিজেদেরই বন্ধু আত্মহত্যা করেছে, তা আবার আমাদের ছেড়ে রেখে অন্য একটা হোটেলে। আমাদের কথাটা ভাব একবার। বলতে গেলে সেই কারণেই পুলিশের নানান ধরনের প্রশ্নের জেরায় আমরা একেবারে জেরবার হয়ে গেছি। তারপরে তুই সঙ্গে থাকলে একটুখানি না হয় সাহস পেতাম। তুইও নেই। সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করার শেষে আমাদের পরিচয়পত্রগুলো জমা রেখে নিয়ে তারপর ছাড়লো। উফ, কি যে অবস্থায় কাটিয়ে এলাম না, তা ভাষায় বোঝাতে পারবো না।
তার মধ্যে সারাদিন বাইরের তো এই অবস্থা। পাহাড়ি রাস্তায় গাড়ি চলাচল করাটাই হয়ে পড়েছে দুষ্কর। গোদের ওপর বিস্ফোরা হলো, এখানকার পথে নেই কোনো আলো। ভেবে দেখ একবার কি অবস্থা। হ্যাঁ, তবে দেখলাম আমাদের জিপের ড্রাইভারটার হাত খুব পাকা। এই রাতের অন্ধকারেও পাহাড়ি রাস্তায় গাড়ি চালিয়ে আমাদের বেশ ভালোভাবেই পৌঁছে দিল। সে তো হতেই হবে, ওদের এটাই জীবিকা, ওদের এই করেই খেতে হয়। আর এখানের হাল হকিকত ওদের নখো দর্পণে থাকে। সে কারণেই এমন পাহাড়ি রাস্তায় যে কোনো পরিস্থিতিতে গাড়ি চালাতে ওদের অসুবিধা হয় না, ওরা এতে অভ্যস্ত। দেখে তো তাই মনে হলো। সেই সব কথা পরে শুনবো, আগে যা দুইজনে গিয়ে একটু ফ্রেশ হয়ে আয়, তারপর একসাথে খাবো। অনেকটা পথ এসেছিস, ক্লান্ত হয়ে গেছিস বুঝতে পারছি, আমি অপেক্ষা করছি। আরে তুই খেতে থাক না, তোর তো আবার ওষুধ খেতে হবে। ও ভালো কথা, তোর পায়ের অবস্থা এখন কেমন? ব্যথাটা আগের তুলনায় একটু কম আছে, মোটামুটি হাঁটতে পারছি বলতে পারিস। ছাড় সে কথা, তোরা আর দেরি করিস না, রাত অনেক হয়ে গেছে, একটু তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। কুমারেশ বলল, আচ্ছা বস, আসছি। কথাটা বলে দুজনে চলে যায়। মিনিট 10 পরে ওরা দুইজন ডাইনিং রুমে চলে এলো। নিরঞ্জন বলল, আয় বসে পড়, তেনজিং ওদের খাবারটা দিয়ে দাও। তেনজিং এর পর খাবার আনতে চলে যায়। ডাইনিং টেবিলের দুপাশে দুটো চেয়ার টেনে ওরা দুইজনে খেতে বসে পড়ে। খাবার খেতে খেতে কুমারেশ বলল, সকালে কালিম্পং থানা থেকে যখন আমার মোবাইলে অনির্বাণের মৃত্যুর খবরটা পাই, আমি তো থতমত খেয়ে চেয়ারে বসে পড়ি। বিশ্বাস কর, আমি কি করব ভাবতে থাকি। ফোনটা যখন আসে আমি টেরও পাইনি। সেই সময় আমি বাংলোর সামনের বাগানটায় দাঁড়িয়ে আমার ক্যামেরা দিয়ে অর্কিডের কিছু ছবি তুলতে ব্যস্ত ছিলাম। মোবাইলটা পকেটেই ছিল, হয়তো কোনো এক সময় চাপ লেগে সাইলেন্ট মুডে চলে গিয়েছিল। পরে সময়টা দেখতে গিয়ে দেখি ফোনে তিনটে মিস কল। দেখলাম অচেনা নাম্বার। ফোনটা কে করেছে সেটাই জানতে আমি আবার কল ব্যাক করি। তারপরেই জানতে পারি সেটা কালিম্পং লোকাল থানার নাম্বার। ফোনটা করার কারণ জানতে চাইলে তারা জানায় যে আমার নাম্বারটা কালিম্পং মার্কেটের পাশে স্নোভিউ নামের কোনো এক হোটেলের 13 নম্বর রুম থেকে একজন মৃত ব্যক্তির মোবাইলের কল লিস্ট থেকে পেয়েছে। আরও কয়েকটা নাম্বার পাওয়া গেছে, তাদেরকেও ওরা ফোন করে জানিয়েছে। ওরা 2টো নাম্বারে ফোন করেছিল, কিন্তু ওই আমার মতোই তারাও ফোন রিসিভ করেনি। হোটেলের রেজিস্টার থেকে জেনেছে যে মৃত ব্যক্তির নাম অনির্বাণ মল্লিক। কলকাতায় ওর বাড়ির ঠিকানা ও ফোন নাম্বারটাও ওরা জানতে পেরেছে। তার সাথে অনির্বাণের কোম্পানির ফোন নাম্বারে ফোন করে আত্মহত্যার ব্যাপারটা জানিয়ে দিয়েছে। আর পরেই ফোনে পুলিশের নানা প্রশ্ন, আমার সাথে মৃত ব্যক্তির সম্পর্ক কি। আমি বললাম আমি ওর বন্ধু। হয়তো সেই কথা শুনে অফিসার বললেন আমাদের বন্ধু যত সম্ভব হোটেলের বাথরুমে গিয়ে সুইসাইড করেছে। আমি যত তাড়াতাড়ি পারি থানায় যাতে চলে আসি আর ওনাদের সাথে যাতে দেখা করি। মৃত ব্যক্তিকে শনাক্ত করতে হবে। সেই সময় যদি তুই ফোনে কথা বলে নিতিস তাহলে এতটা ঝক্কি বোধহয় আমাদের পোহাতে হতো না। কি আর বলবো বলতো, পা স্লিপ কেটে মোবাইলটা গেল ভোগে। ছাড় সেসব, তারপর বল ওখানে গিয়ে কী হলো। মানে অনির্বাণ হঠাৎ সুইসাইড করতে গেল কেন? এখানে আসা অবধি তো সব কিছু ঠিকঠাকই ছিল, হঠাৎ করে আমার মাথায় কিছু আসছে না রে। কুমারেশ বলল, কেন সুইসাইড করতে গেল তা ঠিক জানি না। আজ এখান থেকে বেরিয়ে ওই সামনের বস্তি থেকে একটা জিপ ভাড়া করে লাভা হয়ে কালিম্পং গেলাম। সেখানেই ডক্টর ওডেং রোডেই থানাটা। আর ভালো খবর হলো ওই যে সেইখানে সামনের মার্কেটে আমাদের কোম্পানির একজন ডিস্ট্রিবিউটরের বাড়ি আছে, তিনি আমার পরিচিত। তার কাছেও গিয়েছিলাম, অবশ্য থানা থেকে ফেরার সময়। সে কথায় পরে আসছি। নিরঞ্জনের পর বলল, বাহ, এ তো ভালো কথা। অচেনা জায়গায় চেনা লোকের দেখা পেয়েছিস, খুবই ভালো হলো।
দরকার পড়লে সাহায্য নেওয়া যাবে। সেটাও কাজে লেগেছে, পরে বলছি। প্রথমে তো থানায় ঢুকেই আমাদের পরিচয় দিতেই একজন আমাদেরকে একটা ঘরে নিয়ে গিয়ে বসালেন। আরও একজন কম বয়সী পুলিশ অফিসার আমাদের দুইজনকে আলাদা আলাদাভাবে নানান প্রশ্ন করতে শুরু করলো। অফিসারটি বাঙালি, মুখ দেখে প্রথমে বুঝতে পারিনি, কনফার্ম হয়ে গেলাম তিনি আমাদের বাংলায় প্রশ্ন করতেই। আমার নাম কি, কোথায় থাকি, কি করা হয়, আমার সাথে মৃত ব্যক্তির সম্পর্ক কেমন ছিল, তার কোনো শত্রু ছিল কি না, কবে এসেছেন, কবে ফিরে যাবেন, কোন হোটেলে আছি, তার ঠিকানা কি, আমাদের সঙ্গে আরও একজন বন্ধু আছে বলেছি, তো তিনি কোথায়, তার কি হয়েছে, কেন এলেন না, এইসব আর কি। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিলাম। তাহলে আমাকেও যেতে হবে নাকি? নবীন বলল, হ্যাঁ বোধ হয়, তবে বলল তদন্তের খাতিরে প্রয়োজন হলে এখানে এসে তোর সাথে তিনি কথা বলে যাবেন। আর অনির্বাণ? কথাটা বলেই নিরঞ্জন চুপ হয়ে গেল। কুমারেশ বলল, অনির্বাণ। জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর ওই অফিসারই আমাদের নিয়ে গেলেন থানার পিছনের দিকের একটা ঘরে। সেখানে দেখলাম। কথাটা বলতেই কুমারেশের গলাটা একটু কেঁপে উঠল। নবীন হাত বাড়িয়ে কুমারেশের কাঁধে হাত বুলিয়ে তাকে সহানুভূতি জানালো। একটা শোকের ছায়া নেমে এলো ঘরটায়। চোখের জল মুছে কুমারেশ বলল, অনির্বাণের নিথর শরীরটাকে একটা স্ট্রেচারে শুয়ে সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে। মুখের কাছের চাদরটা খানিকটা সরিয়ে দেখান অফিসার। আমরা দুজনেই বললাম, হ্যাঁ, এ আমাদের বন্ধু অনির্বাণ। ওর মুখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না রে। সে দৃশ্য যে কি তা আমি আর ভাষায় বোঝাতে পারবো না রে। এই কথা শুনে তিনজনেই কিছুক্ষণ চুপ করে থাকে। একটা নীরবতা ছেয়ে যায় যেন সারা বাংলোটায়। এরপর খাওয়া শেষ হয়ে গেলে হাত ধুয়ে পাশের ঘরে ফায়ার প্লেসের সামনে গিয়ে সোফায় বসে পড়ে তিনজনে। ব্যাপারটাকে স্বাভাবিক করার জন্য নিরঞ্জন বলে, যা হওয়ার ছিল না তা তো হয়েই গিয়েছে, এখন আমাদের যা করণীয় তা করতে হবে। সে নিয়ে এখন দুঃখ করে আর কি করব বল। আচ্ছা, কি যেন একটা বলছিলিস, থানার সামনে তোর কোম্পানির ডিস্ট্রিবিউটরের কথাটা, সেটা বললি না তো? ভদ্রলোকের নাম মিস্টার নুংচুং তামাং। সন্ধ্যাবেলা থানা থেকে ফেরার সময় পথে বৃষ্টি দেখে তার কাছে গিয়ে কিছুটা সময় কাটিয়ে এলাম। এখানে আমরা ছুটি কাটাতে এসেছি বললাম ওনাকে। কোথায় উঠেছি, কি কি দেখেছি, এসব কথা হলো আর কি। শেষে আমাদের বন্ধুর মৃত্যুর সংবাদটা তাকে দিলাম। তিনি সে কথায় দুঃখ প্রকাশ করে বললেন, আমাদেরকে ছেড়ে সে সেখানে কি করতে এসেছিল। সে সময় ভদ্রলোককে পুরোটা ভেঙে বুঝিয়ে বললাম যে আমরা 4 বন্ধু এসেছিলাম এই এপ্রিলের গরমে ছুটি কাটাতে, কিন্তু অনির্বাণ কোম্পানির কাজ করত। সে কালিম্পং ঘুরতে যাবে বলে ছুটির অ্যাপ্লাই করলে কোম্পানির সিনিয়র ম্যানেজার আপনাদের এই কালিম্পংয়েই তাকে একটা কাজ দিয়ে দেয়। গোল্ডেন আই নামের এক বিজ্ঞাপন সংস্থায় ফটোগ্রাফারের কাজ করতো আমার মৃত বন্ধুটি। সেই জন্য বিজ্ঞাপনের কিছু কাজ দিয়ে এখানকার কিছু ছবি তুলে নিয়ে যেতে হবে বলেছিল। সেই শর্তেই আর কি ওর কোম্পানি ওকে ছুটিটা দেয়। আর তার সাথে সামনে এই স্নোভিউ হোটেলে একটা ঘর 3 দিনের জন্য ওর নামে বুক করে দেয়। আমরা বন্ধুরা ঠিক করে এসেছিলাম যে 3 দিনের দিন ওর কাজ শেষ হয়ে গেলে আমাদের সাথে ও আমাদের রিসপের বাংলোতে চলে যাবে, কিন্তু তার হলো না। তারপরের ঘটনা এই আজকে সকালে আমাদের হোটেলে পুলিশের ফোনের সাথে এখানকার থানার সমস্ত ঘটনার কথাগুলোই তার কাছে জানালাম। এখন আমাদের কি করা উচিত সেটা জিজ্ঞাসা করলাম তামাং বাবুকে। বললাম, পুলিশ মানেই তো জানেন বারবার থানায় গিয়ে তাদের প্রশ্নের উত্তর দেওয়া, তারপরে এতটা পথ আসা কি 4টিখানি কথা? তা উনি সব কথা শুনে কি বললেন? উনি বললেন,
চিন্তা করবেন না, আমরা আছি। দুর্ঘটনা আজকাল কার কখন হয় কেউই বলতে পারে না। আর থানার ব্যাপারটা নিয়ে চিন্তা করবেন না, আপনারা আমাদের অতিথি। আপনাদের যে কোনো সেবা করতে পারলে আমরা ধন্য হয়ে যাব। তাই কোনো রকম প্রয়োজন হলে ওনাকে ফোন করে দিলেই হবে। এরপর উনি নিজের মোবাইল নাম্বারটা আমাদের দিয়ে দিলেন। কুমারেশ একটু সামনে নিয়ে বলল, এরপর উনি নিজের মোবাইল নাম্বারটা আমাদের দিয়ে দিলেন। তারপরে আমাদের কোম্পানিরই চা আমাদেরকে খাইয়ে একটুখানি মশকরা করলেন। বললেন, আপনার কোম্পানির চা আপনাকেই খাওয়ালাম, কি অবস্থা বলুন দেখি। এরপর কিছুক্ষণ আমাদের চায়ের কোম্পানির সম্বন্ধে কথাবার্তা চলল। তিনি আমাদের এই কালিম্পংয়ের বিখ্যাত নুডলস খাওয়ালেন। তিনি বললেন তার সাথে রাত্রিটা যদি এখানে থেকে যেতাম তাহলে ভালো হতো। এটা বলাতে আমি আবার তোর কথাটা বলতে উনি একটু চিন্তা করে নিয়ে বললেন, তাও তো ঠিক কথা, তাকেও তো দেখতে হবে, কি আর করবেন। পরে একবার এসে একদিন থাকতে অনুরোধ জানালেন তিনি। তারপর নুডলস নিয়ে বললেন, খেয়ে দেখুন, এই জিনিস কলকাতায় পাবেন না। আপনাদের কলকাতায় যেমন রসগোল্লা বিখ্যাত, আমাদেরও তেমনি নুডলস। রাত হয়ে যাচ্ছে, বাইরের আবহাওয়া ঠিক নেই, এতটা পথ যাবেন, তাই এটা খেয়ে নিন, মন খারাপ করবেন না। আমি আপনাদের সঙ্গে আছি, কোনো চিন্তা নেই। নিন, খেয়ে নিন। কি আর করব, ওনার অনুরোধ শুনে নুডলস খেলাম। খেয়ে খুব ভালো লাগলো, অবশ্য সেটা সুনামও করলাম। তারপরে বাইরের বৃষ্টিটা একটুখানি থামতেই ওখান থেকে রাত 8টা নাগাদ বেরিয়ে গেলাম। তামাংজির সাথে কথা বলে ওনার ভরসা পেয়ে দুঃখের মাঝেও মনটা একটু ভালো হয়ে গেল। আমরা গিয়েছি বলে উনিও খুব খুশি হয়েছেন দেখলাম। আসার সময় আমাদেরকে আমাদের জিপ অবধি নিজে এসে পৌঁছে দিয়ে গেলেন। ঘড়িতে তখন প্রায় রাত 8টা বাজে। সেই সময় বৃষ্টিটা একটুখানি কমই ছিল, সেই দেখেই বেরিয়েছিলাম। মাঝপথে আবার জেকে সেই অবস্থা, দেখতেই তো পারছিস। বুঝেছি। আচ্ছা, তোরা তো স্নোভিউ হোটেলেও গিয়েছিলি বললি, সেখানে গিয়ে কিছু জানতে পারলি কি? হ্যাঁ, সেখান থেকে পৌঁছলাম যখন, তখন ঘড়িতে বাজে প্রায় 4:30। থানা থেকে বেরিয়ে সোজা পশ্চিম দিকে চলে গিয়ে ওই মিনিট 5 মতন সময় লাগলো। আমাদের ড্রাইভার ছেলেটি চিনত, তাই সে নিজেই নিয়ে গেল। হোটেলটা দেখে যা বুঝতে পারলাম, ওখানে বেশিরভাগ বিদেশি পর্যটকরাই থাকতে আসে। 5 তারা হোটেল বলতে পারিস। সেখানে রিসেপশনে গিয়ে অনির্বাণের কথাটা বলাতেই ম্যানেজারের কাছ থেকে যা ঘটনাটা শুনতে পেলাম না, তা অনেকটা এইরকম। হোটেলে ঢোকার পর থেকে স্যার 3 দিন খুব একটা ঘরের বাইরে বেরোয়নি। শুধু যা লাগবে সেইগুলো রুম থেকেই ফোনে ইন্টারকমের মাধ্যমে অর্ডার দিচ্ছিলেন। আজ সকালেও চা আর ব্রেকফাস্টের অর্ডারটা দিয়েই স্যার নাকি স্নান করতে ঢুকেছিলেন। তখন সকাল 9টা কি 9:15 হবে। তারপর তিনি হোটেলের এক বয়ের কাছ থেকে অনির্বাণের মারা যাওয়ার খবরটা পান এবং থানায় ফোন করেন। হোটেলে সেই বয়ের কথা অনুযায়ী সেই সময় ব্রেকফাস্ট দিতে গিয়ে রুমের দরজায় নক করাতে ভেতর থেকে উনি বললেন, আমি টয়লেটে আছি, ব্রেকফাস্টটা টেবিলে রেখে যাও। কথা মতো সে ঘরে ঢুকে ব্রেকফাস্ট রেখে ওকে স্যার এইটুকুই কথা বলে বেরিয়ে আসে। হোটেলের ম্যানেজারকে নাকি আগের দিন রাত্রিবেলা বলেছিল যে পরের দিন সকালে কোথায় কোথায় নাকি তিনি ঘুরতে যাবেন, তার জন্য একটা গাড়ির ব্যবস্থা করে দিতে। সকাল 10টায় বেরোনোর কথা ছিল, গাড়িও ঠিক হয়ে গেছিল। গাড়ির কথাটা ম্যানেজারের নাকি রাতেই অনির্বাণের রুমে ফোন করে জানিয়ে দিয়েছিলেন। কিন্তু পরের দিন সকাল 10:30 বেজে গেল, স্যারের কোনো রকম দেখা নেই। অনেকক্ষণ দেখে রুমে অনেকবার ফোনও করা হয়, স্যার আর ফোন ধরে না। এদিকে গাড়ির ড্রাইভার রিসেপশনে এসে ম্যানেজারের মাথা খারাপ করে দিচ্ছিল। শেষে রুম বয়কে খবর দিয়ে পাঠানো হলো। সে এসে বলল ঘরের বাথরুমে বাথটাবের মধ্যে নাকি স্যার মারা গিয়ে পড়ে আছে। এরপর থানায় ফোন করে খবরটা জানানো হলো। সকাল 11টা নাগাদ পুলিশ হোটেলে আসে। হোটেলের রেজিস্টার দেখে অনির্বাণের সম্বন্ধে সব রকম খোঁজ খবর নেয়। সমস্ত রুম সার্চ করে, হোটেলের সমস্ত স্টাফেতে জিজ্ঞাসাবাদ করে, আর তারা যাওয়ার সময় ঘরটা তালা বন্ধ করে দিয়ে বডি নিয়ে চলে যায়। আমরা থানায় গিয়েছিলাম যখন, তখন অনির্বাণ কিভাবে মারা গেছে কথাটা ইন্সপেক্টর
জিজ্ঞেস করতেই উনি বলেছিলেন অনেকগুলো ঘুমের ট্যাবলেট একসঙ্গে খেয়ে অনির্বাণ সুইসাইড করেছে। তাদের আন্দাজ বাথরুমের ভেতরে বাথটাবের মধ্যে বসেই নাকি ট্যাবলেটগুলো সে খেয়েছিল, আর সেখান থেকেই অনির্বাণের মৃতদেহটাকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাথটাবের পাশে ঘুমের ট্যাবলেটের খালি হয়ে যাওয়া ওষুধের খাপগুলোও পাওয়া গেছে। নিরঞ্জন চুপ করে কিছুক্ষণ কথাগুলো শুনে তারপর বলল, আচ্ছা, পুলিশ ওর ঘর থেকে কোনো সুইসাইড নোট কিছু পায়নি? কুমারেশ বলল, না, তা নাকি পায়নি। পেলে তো ব্যাপারটা আমাদের কাছে কিছুটা হলেও পরিষ্কার হতো রে। পুলিশ অবশ্য ওর কিছু জিনিস আর ক্যামেরা দুটো রেখে বাদবাকিগুলো ফেরত দিয়ে দিয়েছে। আগামীকাল থানায় গিয়ে ওগুলো আবার আনতে যেতে বলেছে। অনেকক্ষণ গভীর চিন্তা করে তারপর নিরঞ্জন বলল, আচ্ছা, কথাটা আজব শোনালেও কথাটা সত্যি কিনা জানি না। দুজনেই একসাথে বলল, কি কথা বলতো? আচ্ছা, অনির্বাণ মাঝে মধ্যে একটা মেয়ের কথা প্রায় আমাকে বলতো না? সেই নিষ্পাপ প্রেতাত্মা কি নাকি, তাকে নাকি অনির্বাণ ভালোবাসে, সে নাকি ওর কাছে আসতো। অবশ্য অনেকদিন আগে বলেছিল, অল্প মনে আছে। তার জন্য কি হতে পারে? এই, তোরা এই সম্বন্ধে কিছু জানিস? শুনেছিলাম একবার, কে জানে, তাও হতে পারে। আমিও ওরকমই শুনেছিলাম, একটা মেয়ের আত্মা নাকি সর্বক্ষণ ওর পিছু নেয়, তবে ক্ষতি করেনি কখনো। আর এটা ওর মুখেই শুনেছিলাম যে সেই আত্মাটা নাকি ওকে কিছু যে বলতে চায় সেটাও বুঝতে পেরেছিল। এইটুকুই আমি জানি। আমি ভাই দেখিও নি, আর তার বেশি কিছু আমায় বলেও নি। এসব আজগুবি আত্মা ফাত্তায় আমারও তেমন বিশ্বাস নেই। আমিও একবার ওর মুখে এরকমই কিছু অদ্ভুত কথা শুনেছিলাম। কি জানি এরকম কি আবার কখনো হতে পারে নাকি। আমার তখনও বিশ্বাস হয়নি, আর এখনও নয়। ওসব বাজে কথা রাখ। দেখ, অনির্বাণের সুইসাইড করার পিছনে অন্য কোনো কারণ আছে। যাই হোক না কেন, আমি ওর এত কাছে থাকতাম, অথচ আমার কাছে পুরো ব্যাপারটা গোপন করে গেল। যেহেতু আমি ওসব ভূত আত্মা প্রেত এসব মানি না, তাই হয়তো আমাকে বলেনি। যদি এইসব ব্যাপারে আমি ওকে উল্টোপাল্টা প্রশ্ন করি, উল্টোপাল্টা কথা শোনাই, তাই হয়তো বোধ হয়। এখন ওসব আজগুবি কথা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। আমরা এর আগেও একসাথে কত জায়গায় রাত কাটিয়েছি মনে করে দেখ। আজ অব্দি কারোর কিছু হয়েছে? যেখানে ভূত প্রেত আছে বলে শুনেছি, সেখানেই একবার হলেও আমরা ছুটে গেছি, দেখতে পেয়েছি কিছু। আসলে অনির্বাণের তখন কাজের চাপ ছিল প্রচন্ড। রাতে ঠিক করে ঘুম হতো না, উল্টোপাল্টা স্বপ্ন দেখতো, তাই ওইসব আজগুবি কথাগুলো বলতো। আসলে আমাদের ভয় দেখাতো। না না না, আমি মানি না। ওর সুইসাইড করার পেছনে অন্য কোনো কারণ আছে নিশ্চয়ই। ছাড় ওসব কথা। পুলিশ তো আছে, তদন্ত করছে। ওনারা ঠিক সন্ধান করে ফেলবে সুইসাইড করার আসল কারণটা কি। কিন্তু আমি ভাবছি কোনো কারণ ছাড়াই শুধু শুধু এক গাদা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার পথ বেছে নিতে গেল। ওর ভেতরে কোনো কষ্ট আছে বলে তো বুঝতে পারিনি। বেশ হাসি খুশিতেই তো থাকতো, ছুটির দিনে একসাথে আড্ডা দিতে আসতো। তাছাড়াও বেশ আনন্দ করতে করতেই তো আমাদের সাথে প্রতিটা বছরের মতো এবছরও ছুটি কাটাতে এলো। আর হঠাৎ করে এমন ঘটনা কিনা ঘটে গেল, এত বড় একটা কাজ করে ফেললো, সেটাই আমাকে ভাবাচ্ছে বারবার। বুঝতে পারছি না কিছুতেই কি কারণ। বাংলোর বাইরে শনশন করে হাওয়া বইছে, আর বাংলোটার ছাদের ওপর বৃষ্টির ফোঁটা পড়ার টুপটাপ শব্দ হচ্ছে। তিনজন চুপ করে ফায়ার প্লেসের আগুনের উত্তাপ নিচ্ছে। সেই সময় দেওয়াল ঘড়ির ঢং ঢং শব্দ জানিয়ে দিল রাত 12টা বাজে। কুমারেশ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে পড়ে বলল, অনেক রাত হয়ে গেছে। আবার কাল সকালে আমাদের যেতে হবে মেডিকেল কলেজে। সেখানেই আবার আজ রাতেই অনির্বাণের বডিটা চলে যাবে, পোস্টমর্টম হবে। অনেকটা রাস্তা, সকাল সকাল বেরোতে না পারলে হবে না। তাই আজ আর কথা নয়, চল এখন সবার ঘরের দিকে যাওয়া যাক। তিনজনেই উঠে বারান্দা দিয়ে হেঁটে গিয়ে কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসে। ওপরের খোলা বারান্দা দিয়ে হেঁটে এসে পাশাপাশি দুটো ঘর, আর সেখানকার দুটো ঘরেই ডাবল বেডের খাট পাতা আছে। তার সাথে চেয়ার টেবিল আর ছোট কাঠের একটা আলমারি দিয়ে সাজানো দুটো ঘর। কথা ছিল কুমারেশ আর নবীন একটা ঘরে, আর অনির্বাণ এবং নিরঞ্জন আর একটা ঘরে থাকবে।
কিন্তু আজ নিরঞ্জনকে একাই থাকতে হচ্ছে। নিরঞ্জন নিজের ঘরে শুতে যাওয়ার আগে কুমারেশদের ঘরে ঢুকে চেয়ারে গিয়ে বসে। সেখানে চেয়ারে হেলান দিয়ে বেশ খানিকক্ষণ চিন্তা করে নিরঞ্জন বলল, আচ্ছা, অনির্বাণের ব্যাগগুলো তো থানা থেকে নিয়ে এলি, ওর সব জিনিসপত্রগুলো ঠিকঠাক করে দেখে এনেছিস তো? নবীন বলল, হ্যাঁ দেখেছি, সব ঠিক আছে। শুধু ওরা যেগুলো নিয়েছে সেগুলো দেখালো, দুটো লিস্ট করে দিয়েছে। একটা ওদের কাছে রেখেছে আর একটা আমাদের হাতে দিয়েছে। আমরা আর কথা না বাড়িয়ে ধন্যবাদ জানিয়ে থানা থেকে চলে এলাম। কথাটা বলে নবীন ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে একটা সিগারেট জ্বালিয়ে সিগারেটটা টানতে টানতে বাইরের অন্ধকারের দিকে চেয়ে থাকে। তেনজিং সে সময় নিচে টেবিল পরিষ্কার করে খাবারের প্লেটগুলো রান্নাঘরে রেখে হাত ধুয়ে ওপরে এসে বলল, साहब जी, आप लोग सो जाइए, हम अभी चलते, हम अब सुबह आएंगे। নিরঞ্জন বলল, যাও। বাইরের বৃষ্টিটা এখন একটু কমে এসেছে। ঝিরিঝিরি বৃষ্টির সাথে হাড় জমিয়ে দেওয়া কনকনে ঠান্ডা হাওয়া বইছে। ঘরের জানলা দিয়ে অনেক দূরে পাহাড়ের নিচের দিকে কালিম্পং শহরের রাস্তা আর বেশ কয়েকটা হোটেলের অতি ক্ষুদ্র ক্ষুদ্র আলোগুলো আবছা দেখা যাচ্ছে। আকাশের মেঘ পাহাড়ের গা ঘেঁষে চলে যাচ্ছে। এখন কাঞ্চনজঙ্ঘাকে আবছায়া একটা রেখার মতো দেখাচ্ছে। তেনজিং বাংলো থেকে বেরিয়ে ঢালু পথ পেয়ে কুয়াশা আর মেঘে ঢাকা রাতের অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। নবীন জ্বলন্ত সিগারেটের শেষটুকু ব্যালকনির বাইরে ফেলে দিয়ে এসে ঘরের দরজা বন্ধ করে কুমারেশের পাশের খাটে শুয়ে পড়ল। কিন্তু নিরঞ্জনের কিছুতেই আর ঘুম আসে না। সে চেয়ারে বসেই থাকে আর কি যেন একটা ভাবতে থাকে। তারপর হঠাৎই চেয়ার ছেড়ে উঠে খাটের পাশে থাকা কাঠের আলমারিটা খুলে তার ভিতর কিছু একটা খুঁজতে থাকে সে। সেখান থেকে এটা সেটা বার করে আনতে থাকে। কয়েকটা জিনিস হাতে নিয়ে একটুখানি দেখে আবারও জায়গা মতো ঢুকিয়ে রাখে। নবীনী ব্যাপারটা খেয়াল করে। বিছানায় উঠে বসে সে বলে, কি খুঁজছিস বলতো? আরে রাত বিরেতে তুইও কি পাগল হয়ে গেলি নাকি? অনির্বাণের ব্যাগটা কোথায়? এই মুহূর্তে আমার এখন সেটা খুব দরকার। তুই কি দেখেছিস সেটা? নবীন বলল, কেন বলতো? ওর ভেতরে কি এমন আছে? আরে তেমন দরকারি কিছুই তো নেই সেটায়, আমি দেখেছি। নিরঞ্জন বলল, ও ডায়েরিটা, যেটা ওকে আমি প্রায় দিনই মাঝে মাঝে লিখতে দেখেছি। এই তো তুই ঘুমিয়ে পড়, আমি খুঁজে দেখছি ওর মধ্যে কিছু পাওয়া যায় কিনা। দূর, ওতে কি আরো সুইসাইড নোট লিখে রাখবে নাকি? ওটা পুলিশও দেখেছে। ওটা দু একটা পাতা উল্টে পাল্টে দেখে তারা আমাদের ফেরত দিয়ে গেছে। ওতে কিচ্ছু নেই, তুই পড়ে দেখ, বুঝতে পারবি। ওহ, তুই তো আবার উকিল মানুষ, বলা যায় না। ডায়েরিটা থেকে অনির্বাণের সুইসাইড করার কোনো কারণ নিশ্চয়ই খুঁজে পেতে পারিস। উকিলের চোখ বলে কথা। আমি ঘুমোতে গেলাম, শুভরাত্রি। কুমারেশ এতক্ষণ জেগেই ছিল। লেপের ভিতর থেকে নিজের সামান্য মুখটাকে বার করে বলল, নবীন ঠিক কথাই বলেছে রে, ওতে জানবার মতো কিছুই নেই। যাই হোক, তুই পড়তে চাইছিস যখন তখন পড়, তবে বেশি রাত করিস না যেন। ব্যথার ওষুধটা খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়িস, ভীষণ ঠান্ডা পড়েছে। শুভরাত্রি। নিরঞ্জন ডায়েরির পাতা উল্টে পাল্টে দেখতে দেখতে বলল, হ্যাঁ, গুড নাইট। এরপর নিরঞ্জন ডায়েরিটা হাতে নিয়ে খোঁড়াতে খোঁড়াতে ঘরের বাইরে এসে ওদের ঘরের দরজাটা বাইরে থেকে ভেজিয়ে দিয়ে চলে যায়। নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে আরও দুটো মোমবাতি জ্বালিয়ে টেবিলের ওপর রেখে ঘরের আলোটাকে বাড়িয়ে দেয়। এরপর নিজের ব্যাগ খুলে ব্যথার ট্যাবলেট পার করে গ্লাসে জল নিয়ে টেবিলের সামনে একটা চেয়ারে গিয়ে বসে। মোমের আলোয় ডায়েরিটা খুলে পড়ার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পরই চোখে ঘুম চলে আসে তার। ধীরে ধীরে চোখের দৃষ্টিশক্তি আবছা হয়ে আসে। মনে মনে ভাবে ব্যথার ট্যাবলেটটা খাবার কারণেই এইরকমটা হচ্ছে নিশ্চয়ই। দুপুরেও এই একই রকম হয়েছিল তার। অনেক চেষ্টা করেও যখন আর ডায়েরিটা পড়তে পারল না, তখন সেটাকে টেবিলের ওপরই খোলা অবস্থায় রেখে কোনো রকমে বিছানায় শুয়ে পড়ে সে। চোখ বুজে মনে মনে ভাবে এই ঘরেই আজও অনির্বাণের সাথে তার থাকার কথা ছিল, কিন্তু বিধাতার কি পরিহাস, কি থেকে কি হয়ে গেল না। এখন একাই তাকে থাকতে হবে এই ঘরে। অনির্বাণের নানান পুরনো স্মৃতির কথা ভাবতে ভাবতে সে একসময় ঘুমিয়ে পড়ে। আর মোমবাতি তিনটে
টেবিলের ওপরই জ্বলন্ত অবস্থায় থেকে গেল। বাইরে আবারও ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। ঘুমের অতলে তলিয়ে গেল নিরঞ্জন। বেশ অনেকটা সময় বাদে হঠাৎ করে যেন বাংলোটার বাইরের কিছুটা দূর থেকে বাতাসের বুক চিরে একটা বীভৎস চিৎকারের শব্দ ভেসে এলো। এক মুহূর্তে শব্দটা শুনে মনে হলো কেউ যেন বুক ফাটিয়ে ভীষণ জোরে জীবনের শেষ মুহূর্তের আর্ত চিৎকার করে উঠল। সেই চিৎকারের শব্দটা যেন পাহাড়ের গায়ে গায়ে কিছু সময়ের জন্য প্রতিফলিত হয়ে আবার থেমে গেল। আচমকাই সেই শব্দে ঘুম ভেঙে যায় নিরঞ্জনের। ধড়ফড় করে বিছানায় উঠে বসে পড়ল সে। কান পেতে শোনার চেষ্টা করলো কি হয়েছে। মনে মনে ভাবলো এমন কিসের একটা শব্দ শুনতে পেল সে। কারোর আর্ত চিৎকার কি? সত্যি কি কেউ আদৌ চিৎকার করে উঠল, নাকি ঘুমের ঘরে সে ভুল শুনেছে? মুহূর্তের জন্য মনে হলো কেউ একজন যেন পাহাড়ের অনেক উপর থেকে নিচের দিকে গড়িয়ে পড়ে গেল। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে সেটা আদৌ ঠিক না ভুল সেটা আর বুঝে উঠতে পারছে না নিরঞ্জন। নাকি স্বপ্ন দেখেছে সে? হঠাৎ করে তার ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। বুকের ভিতর ধুকপুকানির শব্দটা ক্রমশ বেড়েই চলেছে তার। নিজের শরীরটাও আচমকা এরকম ঠান্ডা হয়ে গেল কেন হঠাৎ? কথাটা ভেবেই নিরঞ্জন নিজের গায়ের থেকে লেপটাকে সরিয়ে দিয়ে বালিশের পাশ থেকে টর্চটা হাতে নিয়ে টর্চের আলো টেবিলের উপর ফেলতেই দেখল মোমবাতি 3টে পুরো শেষ হয়ে টেবিলের উপরই গলে ছড়িয়ে আছে। সেগুলো জ্বালানোর আর উপায় নেই। খাট থেকে নেমে হাত বাড়িয়ে পাশেই রাখা ছোট একটা টুল থেকে জলের বোতল নিতে গিয়ে কিসের একটা শব্দ শুনতে পেয়ে তার কান দুটো যেন চকিতেই খাড়া হয়ে গেল। সেটা যে কিসের শব্দ তা ভালো করে বুঝতে নিজের কান পেতে শব্দটাকে লক্ষ্য করতে থাকে নিরঞ্জন। হ্যাঁ, অদ্ভুত একটা কিছুর শব্দ হচ্ছে ঠিকই। মস্তিষ্ক যেন সেই শব্দ পেয়েই সজাগ হয়ে উঠেছে। ওটা কিসের শব্দ হচ্ছে? হ্যাঁ, এবার একটুখানি যেন স্পষ্ট অনুমান করতে পারল সে। শব্দটা আসছে নিচের তলা থেকে। নিচতলায় ফায়ারপ্লেসের ঘরেই কেউ যেন পায়চারি করছে বলে মনে হলো। আর ওই ঘরটার উপরেই এই নিরঞ্জনের শোবার ঘরটা। সেই কারণে শব্দটাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছে সে। কিছুক্ষণ শোনার পরেই বুঝল সেটা একটা ভারী পায়ের শব্দ। তাহলে কি ওই ঘরে চোর ঢুকেছে নাকি? না, তা কি করে সম্ভব? এখানে তো শুনেছি কখনো চুরি হয় না। তাহলে কি আবার এত রাতে ওই ঘরে ঢুকেছে? তেনজিং কি ফিরে এসেছে? ভোর হলেই তো তার আসার কথা ছিল। তাহলে এখন কটা বাজে? অন্ধকারে বুঝতেও পারছে না সে। মোবাইলেও সময় দেখার উপায় নেই তার। টেবিলের ওপর হাত ঘড়িটা আছে, অথচ হেঁটে গিয়ে সেখানে যাওয়ার শক্তিটাও আর তার নেই। পা দুটো কখন যেন অবশ হয়ে গেছে। অনেক চেষ্টার পরও নাড়তে পারল না কিছুতেই। ঠিক সেই সময় নিচতলার পায়ের শব্দটার সাথে সাথে দেওয়াল ঘড়ি ঢং ঢং করে 2 ঘন্টার শব্দ শোনালো। নিরঞ্জন মনে মনে ভাবল, তার মানে এখনো রাত 2টো বাজে। এত রাতে নিচের ঘরে কে থাকতে পারে? নবীন নাকি কুমারেশ? নিরঞ্জন এইবার খেয়াল করল জুতোর শব্দটা ধীরে ধীরে আরো বেশ খানিকটা স্পষ্ট শোনা যাচ্ছে। কাঠের সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে আসছে। হ্যাঁ, ওই তো স্পষ্ট শোনা যাচ্ছে শব্দটা। ঠক ঠক ঠক। ধীরে ধীরে এগিয়ে এসে বারান্দার থেকে হেঁটে কেউ যেন এদিকেই আসছে। শব্দটা আচমকাই যেন নিরঞ্জনের ঘরের সামনেটা এসে থেমে গেল। সেই মুহূর্তে বাইরে একটা বিদ্যুতের ঝলকানির সাথে সাথে কড়কড় শব্দ করে কোথাও একটা বাজ পড়ল। বিদ্যুতের তীব্র আলোর ঝলকানিতে দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা কোনো একটা ছায়ার জুতোর সামান্য অংশটুকু কাঠের দরজার নিচের দিকের ফাঁক থেকে নিরঞ্জনের চোখের সামনে স্পষ্টভাবে ভেসে উঠল। সেই মুহূর্তে নিরঞ্জনের শরীর ঠান্ডা হয়ে গেল। হাত পা অবশ হয়ে আসছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার। হাতে ধরে থাকা জলের বোতলটার জল আর নিজের মুখ অব্দি ঠেকাতে পারল না সে। টর্চের আলোটাও কোনো এক অদৃশ্য কারণেই কিছুক্ষণ তপতপ করে জ্বলে উঠে নিভে গেল। বাইরে নিকষ কালো অন্ধকার।
একটানা বৃষ্টি পড়েই চলেছে, আর তার সাথে সাথে মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানির তীব্র আলো মুহূর্তের জন্য ঘরটাকে আলো করে আবারও অন্ধকার করে দিয়ে যাচ্ছে। হঠাৎই যেন ঘরের দরজাটা খানিকটা নড়ে উঠল, তারপর মুহূর্তে বাইরে থেকে কেউ যেন খুলে দিল সেটা। আর সেই সময় দরজার বাইরে থেকে একটা প্রবল দমকা হাওয়ার ঝাপটা এসে ঘরের সমস্ত জিনিসপত্রগুলোকে মুহূর্তের মধ্যে অগোছালো করে দিয়ে গেল। টেবিলের উপরে থাকা ড্র্যাগনের শোপিসটা ঘরের মেঝেতে পড়ে সশব্দে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। একটা ভয়ানক আতঙ্কে আচ্ছন্ন থেকে নিজেকে খানিকটা ধাতস্থ করার চেষ্টা করলো নিরঞ্জন। দরজাটার সামনের অন্ধকারের দিকে তাকিয়ে আতঙ্কিত হয়ে পড়ল। এক মুহূর্তের জন্য একটা মানুষের অবয়ব দেখতে পেল সে। তারপর মুহূর্তে সেটাকে দরজার সামনে থেকে সরে আসতে দেখল। বুঝতে পারলো এই ঘরের ভিতরে সে প্রবেশ করেছে। এবার কান পেতে নিরঞ্জন শুনতে পেল তার বিছানার খুব কাছেই একটা জুতোর শব্দ ভেসে আসছে। পুনরায় আবারও একটা বিদ্যুতের ঝলকের আলোয় স্পষ্ট দেখতে পেল ছায়ামূর্তিটাকে। একটা মানুষ কি? হ্যাঁ, ওই তো একটুখানি সময় যেন নড়ে উঠল। হ্যাঁ, ঠিকই মানুষ বটে, কিন্তু ঘরের দরজা তো বন্ধ ছিল। তবে সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল কি করে? তাহলে কি দরজাটা ভেজানো ছিল? ছিটকিনি লাগাতে ভুলে গিয়েছিলাম কি? হাওয়া লেগে ছিটকানিটা খুলে গিয়েছিল কি? সেই মুহূর্তে কিছুই যেন মনে করতে পারল না নিরঞ্জন। কিন্তু এই লোকটা যেই হোক না কেন, এই সময় ভয় পেলে তার কিছুতেই চলবে না। বন্ধুদের কাছে তার একটা সুনাম আছে, তাদের মধ্যে সবচেয়ে সাহসী হিসেবে নাম আছে তার। সে একজন নামকরা উকিল। এইসব কথা ভাবতে ভাবতে নিজের যেটুকু সাহস ছিল সেইটুকু সাহসকে সম্বল করে সামনের মানুষটাকে কোনো রকমে অস্ফুটে প্রশ্ন করল সে। কে? প্রশ্নটা করার সাথে সাথেই সামনের ছায়ামূর্তিটা যেন একটুখানি নড়ে উঠল বলে মনে হলো নিরঞ্জনের। তার খানিক বাদেই একটা খুব চেনা গলার শব্দ অন্ধকারের মধ্যে থেকে নিরঞ্জনের কানে ভেসে এলো। আগন্তুক বলল, আমি অনির্বাণ। কথাটা শুনেই নিরঞ্জন মেঝেতে বসে পড়ে ভয়ে কাঁপতে থাকে। ছায়ামূর্তিটা আবার বলে ওঠে, ভয় পাচ্ছিস তুই? কেন? তুই না আমাদের মধ্যে সবচেয়ে সাহসী? আমাকে ভয় পাস না, আমি তোর কোনো রকম ক্ষতি করতে এখানে আসিনি। সেই মুহূর্তে নিরঞ্জনের বুদ্ধি, ভাষা, জ্ঞান সবকিছুই যেন এক নিমেষে সব তালগোল পাকিয়ে গেল। কিছুক্ষণ চুপ করে থাকার পরে কিছু একটা চিন্তা করতে থাকে নিরঞ্জন। ভাবতে থাকে এই কি করে সম্ভব? এটা কি আদৌ সত্যি, নাকি এই সমস্তটাই তার মনের কল্পনা? আচমকাই অন্ধকারের মধ্যে থেকে আবারও সেই চেনা গলাটা শুনতে পায় সে। কিরে, চুপ কেন? আমি এলাম তোর কাছে, তুই কিছু বলবি না? নিরঞ্জন এবার সামান্য সাহস নিয়ে জিজ্ঞেস করে, তুই? কিন্তু তুই তো... আমি মরে গেছি কি, তাই তো? একটা হাসির শব্দ শোনা যায় সামনের অন্ধকারটার মধ্যে থেকে। নিরঞ্জন এইবার নিজের মধ্যে আরো খানিকটা সাহস এনে বলে, হ্যাঁ হ্যাঁ, মানে কিভাবে তুই? অনির্বাণ বলল, ওরে, মৃত্যু শরীরের হয়, আত্মার হয় না। আমি এখন একটা আত্মা, বুঝতে পারলি? আমি এখন একটা পবিত্র আত্মা, আবার নিষ্পাপ আত্মাও বলতে পারিস। আমি আমি আসলে বলতে চাইছি, তুই কিভাবে এখানে এই সময়? হ্যাঁ, ভুলে গেলি? তোদের কথা দিয়েছিলাম আজ আসবো, তোর সাথে থাকবো, আর এই সময়টা ছাড়া আমি আর আসতে পারি না। এটাই এখন আমার আসবার সময়। শুধুমাত্র রাতের অন্ধকারই এখন আমার সব কিছু। তবে আমি এখন আর একা নই রে, আমার সাথে এমিলিও আছে। এখন খুব ভালো আছি রে আমরা। চিরদিনের মতো দুজন দুজনকে কাছে পেয়ে আজ আমরা ভীষণ খুশি। এমিলি? এই এমিলিটা আবার কে? এবার নিরঞ্জন খেয়াল করলো জুতোর শব্দটা ঘরের খাটের পাশের জানলার কাছটায় গিয়ে থেমে গেল। সেখানকার অন্ধকারের ভিতর থেকে এবার কথাগুলো ভেসে আসছে। অনির্বাণ বলল, ওহিসুকো কিয়ামু, বুঝতে পারলি? ওহিসুকো কিয়ামু। নিরঞ্জন ভয় পেয়ে যায়, শুকনো গলায় বলে ওঠে,
মানে কি বলতে চাইছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারলাম না। এর মানে কি? এর মানে হাসছিস? দেখ, আমার এবার কিন্তু সত্যিই ভয় করছে। আমাকে কিন্তু এভাবে ভয় দেখাস না অনির্বাণ। এবার হাসি থামিয়ে অনির্বাণ বলল, জানিস তো, আমিও তোর মতো তখন কথাটা শুনে বলেছিলাম এর মানে কি। সে বলেছিল সেটা নাকি তার নাম। ওই সুকো কিয়ামু। ধীরে ধীরে হাসির শব্দটা থেমে গেল। তবে শোন, বছর 3 আগে আমি একটা জাপানি মেয়েকে ভালোবেসে ফেলেছিলাম। সাউথ পার্ক স্ট্রিটের সেমিট্রিতে সেই রাতের কথা মনে আছে কি তোর? আজ থেকে 3 বছর আগে আমি রাত কাটিয়েছিলাম, আর তুই সেই... হ্যাঁ, তা মনে থাকবে না কেন? খুব মনে আছে। তুই সেই সময় আমাকে তোর ক্যামেরায় একটা ছবি তুলিয়ে নিয়েছিলি মাঝরাতে সেখানকার একটা কবরের সামনে। তুই প্রমাণ করতে চেয়েছিলিস যে তুই ভীতু নোস। আর তোর তুলে দেওয়া আমার সেই ছবিটা তোদের সবাইকে দেখিয়েছিলাম তার দিন 2 পরেই। কিন্তু সেই ফটোটা তোরা ঠিক করে লক্ষ্য করিসনি যে আমার পিছনে একটা ছায়া মূর্তি দাঁড়িয়েছিল। তোরা বলেছিলি ওটা কোনো গাছের ছায়া হতে পারে। প্রথমে আমিও তাই ভেবে নিয়েছিলাম, কিন্তু আমি যে একজন ফটোগ্রাফার ভাই, আমার চোখকে ফাঁকি দিতে পারেনি সেই জিনিসটা। ফটোটাকে একদিন ভালো করে খুঁটিয়ে দেখতে গিয়ে আমার নজরে পড়ল একটা সাদা রঙের ঘোলাটে ছায়া মূর্তির অবয়ব। তখন অবশ্য বুঝতে পারিনি ঠিকই, তবে সেটা যে কোনো একটা মেয়ের ছায়া মূর্তি ছিল তার কিছুদিনের মধ্যেই সেটা জানতে পেরেছিলাম। কথাটা বলে অনির্বাণ এবার চুপ করে থাকে। নিরঞ্জন আরো কিছু শোনার জন্য অন্ধকারের মধ্যে দৃষ্টি মেলে কান পেতে থাকে অনির্বাণের কথাগুলো শোনার জন্য। বাংলোটার বাইরে তখন বৃষ্টি কমে গিয়ে চারিদিকটা কেমন যেন থমথমে নিস্তব্ধ হয়ে গেছে। শুধুমাত্র হাওয়া লেগে তুলে ওঠা নিচতলার বারান্দার ঝোলানো উইন্ড চাইমগুলোর ঠুং ঠুং শব্দ কানে ভেসে আসছে। অনির্বাণ বেশ খানিকক্ষণ চুপ করে আছে দেখে নিরঞ্জন এবার নির্ভয়ে বলল, তুই বলেছিলিস সে কথা। তুই কিছু একটা দেখে ভীষণ ভয় পেয়েছিলিস। হ্যাঁ, তখন আমি ভয় পেয়েছিলাম। আসলে যেদিন সেমিট্রি থেকে ফিরে আসি সেদিনের পর থেকেই সেই ছায়ামূর্তিকে রাতের বেলায় কখনো কখনো আমার শোয়ার ঘরে, কখনো আমার বাথরুমে, আবার কখনো আমার বাড়ির ছাদের ওপর দেখতে পেতাম। ভীষণ ভয়ে ভয়ে আমার দিনগুলো কাটছিল বুঝলি। আমি যেখানেই যাই না কেন সেই ছায়ামূর্তিটা আমার পেছনে পেছনে আমায় অনুসরণ করত। কি করা যায় ভেবে তোদের কাছে গিয়ে ব্যাপারটা প্রথমে জানাই। তোরা আমায় বলেছিলি ওটা নাকি আমার চোখের ভুল, হ্যালুসিনেশন, আরও কি সব বলে কথাটাকে উড়িয়ে দিয়েছিলিস। শেষমেশ কোনো উপায় না দেখতে পেয়ে মনস্থির করলাম, না আর নয়, এবার একটা কিছু করতেই হবে। মনে মনে ভাবলাম একবার সাহস নিয়ে জিজ্ঞাসা করেই দেখা যাক না সে কে, কি চায়, কেন সে আমাকে দিনের পর দিন অনুসরণ করে চলেছে। আজ তুই যেমন আমায় জিজ্ঞাসা করলি, আমিও একদিন রাতে আমার শোবার ঘরে ছায়ামূর্তিটাকে আমার জানলার সামনে দেখতে পেয়েই মনে অনেক সাহস নিয়ে জিজ্ঞাসা করেই ফেললাম, আপনি কে, কি চান? কিন্তু সেই সময় তার কোনো উত্তর পাইনি, সে অদৃশ্য হয়ে গেছে। খানিক বাদেই দেখলাম আমার বিছানার একপাশে মুখ ঘুরিয়ে বসে আছে। আমার ভীষণ রাগ চেপে গেল। আমি আবারও তাকে সেই একই প্রশ্ন জিজ্ঞাসা করতে ছায়ামূর্তিটা থেকে একটা যুবতী মেয়ের কণ্ঠ কানে ভেসে এলো। সে বলল তার নাম ওহিসুকো কিয়ামু, আর সে আমার কোনো রকম ক্ষতি করতে আসেনি, বরং সে আমার সাথে বন্ধুত্ব করতে চায়। সে একজন জাপানি মেয়ের নিষ্পাপ প্রেতাত্মা। সেই পৃথিবীতে বড়ই একা। সেই প্রথম আমাদের দুজনের দেখা, আর প্রথম কথাও বলতে পারিস। তারপর থেকে রোজ রাতে ওর সাথে কথা বলতে বলতে আমি ওর প্রেমে পড়ে যাই। আমি প্রথম ওকে কিয়ামু নামটা ধরে ডাকতাম।
ওই নাম ধরে ডাকতে আমার বেশ অদ্ভুত লাগতো। পরে ওই নামটা আমি পাল্টে এমিলি রাখি। ওর এই নামটা খুব পছন্দ হয়েছিল। আমার ওই ডায়েরিতে ওর আর আমার ভালোবাসার প্রত্যেকটা দিনের কথা লিখে রেখেছি। এতদিন ডায়েরিটা গোপনেই ছিল, এখন আর গোপন রাখতে পারলাম না। মরেই গেছি যখন, তখন আর সবার জানতে বাধা কিসের। আমার ডায়েরিটার সঙ্গে করে পড়তে এনেছিস যখন, তখন পড়ে দেখিস, সব কিছুই জানতে পারবি। নিশ্চয়ই পড়ব, কিন্তু তুই একটা কথা অন্তত বলে যা, তুই হঠাৎ সুইসাইড করতে গেলি কেন? এমন কি হয়েছিল যে তুই এত বড় কাজটা আমাদের অজান্তেই করে ফেললি? ওই যে বললাম না, আমার ডায়েরিটা পড়ে দেখিস। এই সময় তোর মনের ভিতরে ওঠা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবি ওখানেই। আর মনে কর, আমার ভালোবাসাই আমার মৃত্যুর কারণ। ও আমাকে ওর নিজের কাছে ওর সাথে চিরদিনের মতো টেনে নিয়ে গেছে। আমি নিজেকেই নিজে শেষ করে দিয়েছি রে, বলতে পারিস, ওকে চিরদিনের মতো পাওয়ার জন্য। সেই সময় হঠাৎই নিচতলা থেকে 3টে ঘন্টার শব্দ কানে এলো। অনির্বাণ বলল, আজ চলি বন্ধু, আমার যাওয়ার সময় হয়ে গেছে। জানি না এরপর আর কোনোদিনও দেখা হবে কি না। যে কারণে এইখানে বেড়াতে এসেছিলাম তা আমার সার্থক হয়েছে। আমার এমিলির হত্যাকারীকে এমিলি আজ নিজের হাতে শাস্তি দিতে পেরেছে। ও খুব খুশি। ওর আজ বড়ই আনন্দের দিন, সুখের দিন। এই সুখের দিনে ওর পাশে আমাকে থাকতেই হবে। তাই আজ আসি নিরঞ্জন, আমার যেতে হবে রে। এমিলি বাইরে বাগানটায় দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছে। আমরা দুজনেই আজ থেকে আবারও এই একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছি। আর হ্যাঁ, যে কথাটা অবশ্যই বিশেষ করে তোকে বলতে এসেছিলাম, অনেক ধন্যবাদ তোকে। ধন্যবাদ? সেটা কিসের জন্য? সেই দিন তুই সেই শর্তটা আমার সাথে লাগিয়েছিলি বলেই আজ আমার জীবনে এমিলির ভালোবাসা আমি পেয়েছি। এই শর্ত জিতে উপহার হিসেবে পেয়েছি আমার এমিলিকে, আমার ভালোবাসাকে। তার জন্য তোর অবদান কম নয়। এই কারণেই তোকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তুই ভালো থাকিস। পারলে কুমারেশ আর নবীনকে আমার এই সমস্ত কথাগুলো বলিস। আজ আমার জন্য ওদের অনেক কষ্ট হয়েছে জানি, পারলে ক্ষমা করে দিতে বলিস। আসি বন্ধু, বিদায়। কথাটা শেষ হতেই নিরঞ্জন অন্ধকারের ভিতরে পরিষ্কার বুঝতে পারল যেন ছায়ামূর্তিটা ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। পুনরায় সেই জুতোর ঠক ঠক শব্দটা নিরঞ্জনের ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে নিচের দিকে চলে গেল যেন। অনির্বাণের শেষ কথাগুলো শুনে নিরঞ্জনের চোখ থেকে 2 ফোঁটা জল তার চোখ থেকে ঝরে পড়ে চিবুক পেয়ে নেমে গেল। অনির্বাণ চলে যাচ্ছে, অথচ তাকে 2 হাত বাড়িয়ে আটকে রাখতে চাইলেও আজ আর তা কিছুতেই সম্ভব নয়, কারণ আত্মাকে কখনোই আটকে রাখা যায় না। নিরঞ্জন কিছুক্ষণ দরজার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকতে থাকতে হঠাৎ করেই চোখের সামনে রাতের চেয়েও গভীর অন্ধকার নেমে এলো, আর তার পরক্ষণেই সে মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে গেল। এরপর নিরঞ্জনের আর কোনো হুঁশই ছিল না। পরের দিন সকাল 8টা নাগাদ তেনজিংয়ের ডাকে কুমারেশ আর নবীনের ঘুম ভেঙে যায়। কুমারেশ লম্বা একটা হাই তুলে শরীরের সমস্ত আড়ষ্টতা ভেঙে বিছানায় উঠে বসে দেখে তেনজিং চা নিয়ে এসেছে। সেই দেখে কুমারেশ নবীনকেও ডেকে তোলে। কুমারেশ বলে, আরে তাড়াতাড়ি উঠে পড়, চা এসে গেছে, রেডি হয়ে নে। বেরোতে হবে না নাকি? ঘিসিং এক্ষুনি জিপ নিয়ে চলে এলো বলে, 8টা বেজে গেছে। এরপর বিছানায় উঠে বসে নবীন ট্রে থেকে চায়ের কাপ তুলে নিয়ে একটা লম্বা হাই তুলে আড়মোড়া ভেঙে বলে, গতকাল সারাদিনের ধকলের পর রাতে বেশ ভালোই ঘুম হয়েছে। কি বলিস? এবার শরীরটা বেশ ঝরঝরে লাগছে। চা খেয়ে নি, তারপর চল চান সেরে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়ি। রাস্তায় কি জুটবে না জুটবে বলা তো আর যায় না। দুজনেই চা খেতে থাকে। তেনজিং ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে যায়। তারপরেই কিছু একটা পড়ে যাওয়ার শব্দ কানে আসতেই চমকে ওঠে দুজন, আর তার সাথেই শোনা যায় তেনজিংয়ের চিৎকার।
साहब जी जल्दी आइए, जल्दी आइए साहब जी। हाय हाय, ये क्या हो गया? কুমারেশ আর নবীন হাতের কাপ ডিশগুলো কোনো মতে টেবিলে রেখে খাট থেকে নেমে ঘর থেকে বেরিয়ে এক প্রকার ছুটেই চলে যায়। নিরঞ্জনের ঘরে ঢুকে দেখে নিরঞ্জন হাত পা ছড়িয়ে মেঝের ওপর বেহুশ হয়ে পড়ে আছে। ওরা দুজনেই ভয় পেয়ে যায়। কুমারেশ তাড়াতাড়ি এগিয়ে গিয়ে নিরঞ্জনের গায়ে হাত দিয়ে ডাকতে গিয়ে দেখে নিরঞ্জনের শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে, অজ্ঞান হয়ে আছে সে, কোনো সাড়া শব্দ নেই। সেই অবস্থা দেখি কুমারেশ নিরঞ্জনকে পাঁজা কোলা করে মেঝে থেকে তুলে বিছানায় শুইয়ে দিয়ে লেপ চাপা দিয়ে দেয়। তারপর বলে, নবীন, তাড়াতাড়ি জল দে। নবীনও এগিয়ে গিয়ে বোতল থেকে জল নিয়ে নিরঞ্জনের মুখে ছিটিয়ে দিতেই জ্ঞান ফিরে আসে তার, কিন্তু মুখ ফুটে কোনো কথা বলতে পারে না সে। কুমারেশ তেনজিংকে হিন্দিতে জিজ্ঞাসা করে যে এখানে কাছাকাছি কোনো ডাক্তার পাওয়া যাবে কিনা। সে বলে আছে, তবে বাংলো থেকে মিনিট 10 হাঁটা পথ। বাঁ দিকের রাস্তা দিয়ে সোজা বেরিয়ে গেলেই একজন নেপালি কবিরাজি ডাক্তারের বাড়ি আছে। তিনি এই অঞ্চলের বেশ নামকরা কবিরাজি ডাক্তার। এখানকার সমস্ত পাহাড়ি লোকেদের রোগ ভোগ কিছু হলেই ওনার কাছেই ছুটে যায় তারা। তিনি নাকি খুব ভালো ওষুধ দেন। কুমারেশ বলল, শিগগিরই যা, যত তাড়াতাড়ি সম্ভব সেই ডাক্তারকে ডেকে আন এখানে। हाँ जी 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 साहब जी, अभी अभी जाते हैं। কথাটা বলে তেনজিং ডাক্তার ডাকতে চলে যায়। জ্ঞান ফিরে পাওয়ার পর নিরঞ্জনের মুখ থেকে অস্ফুটে ব্যথার শব্দ বেরিয়ে আসে। সেই সময় নবীন একটা কাপড়ের রুমাল জলে ভিজিয়ে নিরঞ্জনের কপালে জল পড়তে দিতে থাকে। কুমারেশকে উদ্দেশ্য করে সে বলে, এটা কি করে হলো বলতো কুমার? আমার তো কিছুই মাথায় আসছে না রে। দেখে তো মনে হচ্ছে রাতের দিকে ওর পায়ের ব্যথাটা বোধহয় বেশি বেড়ে গিয়েছিল, তাতেই মনে হয় এই জ্বরটা এসেছে, আর মাথা ঘুরিয়ে মেঝেতে পড়ে অজ্ঞান হয়ে গেছে। তবে ওর গায়ে এই সময় যা জ্বর বুঝতে পারছি, তাতে জ্বরের জন্য অজ্ঞান হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আমাদের একবার ডাকতে পারতো। এখন কি হবে? ডাক্তার না আসা পর্যন্ত কিচ্ছু বলা যাচ্ছে না। কপালে জলপট্টি দেওয়াতে একটু আরাম লাগতেই নিরঞ্জনের মুখ থেকে এবার একটু কথা ফুটল। অনির্বাণ, অনির্বাণ। নিরঞ্জন, তুই শুনতে পাচ্ছিস? আমি নবীন, আর এই যে কুমারেশ। কি হয়েছে তোর? নিরঞ্জন একইভাবে বলল, অনির্বাণ, অনির্বাণ কোথায়? অনির্বাণের নামটা কেন বারবার বলছিস? সে তো চিরদিনের মতো আমাদের ছেড়ে চলে গেছে, তুই তো সবই জানিস। নবীনকে উদ্দেশ্য করে সে বলল, নবীন, তুই বারান্দায় গিয়ে দেখ তো তেনজিংকে ডাক্তারের সাথে করে এখানে আসতে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, আমি দেখছি, তুই ওর কাছেই থাক। কথাটা বলে নবীন ঘরের বাইরে চলে যায়। কুমারেশ খাটের ওপর বসে জলপট্টি দিতে থাকে। নিরঞ্জন সেই একই কথা বিড়বিড় করে চলেছে অনবরত। এইদিকে নবীন ঘর থেকে বেরিয়ে বাংলোর ব্যালকনিতে দাঁড়িয়ে বাঁ দিকে তাকিয়ে দেখে বাংলোটা থেকে কিছুটা দূরে রাস্তার পাশের এক জায়গায় বেশ কিছু লোকজনের ভিড়। সেই লোকগুলো নিচের দিকে তাকিয়ে নিজেদের মধ্যে কি যেন একটা বলা বলি করছে। অবশ্য তারা যে কি বলছে তা এতটা দূর থেকে বোঝা মুশকিল। পাহাড়ের নিচের দিকে বারবার হাতের ইশারায় কিছু একটা যে দেখাচ্ছে সেটা ভালোই বোঝা যাচ্ছে। খানিকক্ষণ বাদেই তেনজিংকে দেখা গেল। অনেকটা দূর থেকে তার লাল রঙের জ্যাকেটটা আর মুখের খানিকটা বোঝা গেল। তার ঠিক পিছনে একজন বয়স্ক নেপালি ভদ্রলোককে দেখা গেল। হাতে একটা ছোট নকশা করা বাক্স এখন বেশ নজরে পড়ছে। নবীন মনে মনে ভাবল, এই তাহলে সেই নেপালি ডাক্তারই হবে। নবীন নিরঞ্জনের ঘরের দিকে ঢুকে ডাক্তারের আসার খবরটা দিল, আর সেই সময় কুমারেশও আর একটা খবর দিল। বলল, ওদিকে আবার থানা থেকে ফোন করেছিল, 11টা নাগাদ যেতে হবে। এমতো অবস্থায় যে কি করব ভাবছি। এখন এই অবস্থায় নিরঞ্জনকে ফেলে রেখে ওখানে যাই কি করে বলতো? একটা কাজ কর, তুই তোর কালিম্পংয়ের ওই ডিস্ট্রিবিউটার মানে তামাংজিকে ফোন করে জানিয়ে দে ব্যাপারটা। এই অবস্থায় কি করা যায় দেখ তিনি কি বলেন, তারপর দেখা যাবে। উফ, মহা ঝামেলায় ফেসে গেলাম দেখছি। তুই ঠিক কথা বলেছিস। তাহলে ওনাকে একটা ফোন করে দেখছি, দাঁড়া, তুই এখানেই থাক, আমি ফোনটা নিয়ে আসছি। কথাটা বলেই কুমারেশ চলে গেল। তেনজিং বৃদ্ধ নেপালি কবিরাজি ডাক্তারকে সঙ্গে নিয়ে ঘরে ঢুকল। ডাক্তার এসেছে দেখে নবীন ডাক্তারকে খাটের পাশ থেকে নেমে একটা চেয়ারে গিয়ে দিল।
ডাক্তারবাবু চেয়ারে বসে পড়ে নিরঞ্জনের হাতের নাড়ি টিপে নিজের ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন। এরপর চোখ মুখ জিভ দেখে কপালে হাত দিয়ে দেখলেন। তারপর নিজের সঙ্গে করে নিয়ে আসা ছোট্ট টিনের বাক্স থেকে একটা ছোট্ট শিশি বার করে তার ভিতর থেকে গাঢ় সবুজ রঙের কি একটা ওষুধের কয়েক ফোঁটা নিরঞ্জনের মুখটাকে হাঁ করিয়ে ভেতরে ঢেলে দিলেন। ওষুধটা নিরঞ্জন গিলে ফেলতেই নিরঞ্জন তার মুখটাকে কেমন যেন একটা বিকৃত করে উঠল। খানিক পরেই সে যেন ঘুমিয়ে পড়ল। কুমারেশ বাইরে থেকে ফোন করে এসে ঘরে ঢুকে ডাক্তারকে হিন্দিতে জিজ্ঞেস করল, স্যার उसको क्या हुआ था? বৃদ্ধ নেপালি ডাক্তারবাবু তার আঞ্চলিক ভাষায় কুমারেশকে বলল, ও ডরকে বজাইছে না, বুখার এসেছিল। তবে চিন্তার কোনো কারণ নাই। ও যা দवा দিয়ে দিয়েছি না, ও ঘন্টে ভর মে একদম তন্দুরুস্ত হয়ে যাবে। ওর মতো সাহসী ছেলে ভয় পেয়ে জ্বর বাঁধাবে? এই কথা কিছুতেই মানতে পারছি না। গতকাল ট্রেকিং করতে গিয়ে ওর যে ডান পায়ের পাতাটা মুচকে গিয়েছিল তার জন্য যে হতে পারে সে কথাটা বলাতে ডাক্তারবাবু আবার নিরঞ্জনের ডান পায়ের পাতাটা থেকে ক্রেপ ব্যান্ডেজ খুলে নিয়ে টিপে টিপে পরীক্ষা করে দেখে নিয়ে টিনের বাক্সটা থেকে আরও একটা শিশি বার করে কিসের যেন একটা তেলের মতো জিনিস নিজের হাতে ঢেলে নিয়ে নিরঞ্জনের পায়ের পাতায় খানিকটা ভালো করে লাগিয়ে মালিশ করে দিলেন। শিশিটা তারপর কুমারেশের হাতে দিয়ে বললেন, ये रखो, अगर फिर से दर्द हुआ ना तो ये दवाई लगा देना, वो एकदम ठीक हो जावे। फिलहाल मैं चलता हूँ, ठीक है? কোনো দরকার পড়লে আবার ডাকলে যে তিনি আসবেন এই কথা বলে ডাক্তারবাবু উঠে যাওয়ার সময় কুমারেশ অনেক অনেক ধন্যবাদ জানালো এখানে কষ্ট করে আসবার জন্য। আর তার ফিস কত জিজ্ঞাসা করাতেই ডাক্তারবাবু জিভ কেটে জানালেন যে তিনি বিনে পয়সায় এই পরিষেবা দিয়ে থাকেন। আর তাছাড়া এখানে আসা ট্যুরিস্টরা হলো তাদের কাছে ভগবান, যাদের জন্যই এই দুর্গম জায়গাটার মানুষগুলো খেয়ে পড়ে বেঁচে আছে। তাদের কাছ থেকে পয়সা নিয়ে চিকিৎসা করলে তার ভীষণ পাপ হবে, তাই তিনি ফিজ নেবেন না বলেই জানিয়ে দিলেন। তবুও কুমারেশ জোর করে 100 টাকার একটা নোট ওষুধের দাম হিসেবে দিয়ে দিল। ডাক্তারবাবু চলে গেলেন। তেনজিং ডাক্তারবাবুকে এগিয়ে দিতে যাওয়ার সময় বলে গেল যে ব্রেকফাস্ট তৈরি করবে কিনা। কুমারেশ বলল, হ্যাঁ রেডি করো, আমরা বেরোবো। ठीक है साहब जी। এরপর নিচে চলে গেল তেনজিং। কুমারেশ মনে মনে ভাবল, বাঁচা গেল। এমন একটা দুর্গম জায়গায় যে একজন ডাক্তার পাওয়া গেল তাই রক্ষে, না হলে যে কি হতো। এখন দেখা যাক এই কবিরাজি ওষুধে নিরঞ্জন কেমন থাকে। এই তামাংজিকে ফোন করলি? হ্যাঁ করলাম, বললেন চিন্তা করতে হবে না, উনি সব ব্যবস্থা করে দেবেন। উনি গতকাল রাতেই নাকি গিয়েছিলেন, সেখানে গিয়ে আমাদের কাছ থেকে শোনার সমস্ত কথা জানিয়েছেন। থানার বড়বাবুর সাথে নাকি ওনার আবার বেশ ভালোই চেনাশোনা আছে, হতেই হবে, ব্যবসায়ী মানুষ বলে কথা। সে যাই হোক, থানা থেকে নাকি বলেছে যেহেতু হোটেলের রুমটা অনির্বাণের কোম্পানির নামে বুকিং ছিল, তাই কোম্পানিতে ফোন করা হলে ঘটনা শোনার পরেই সেখান থেকে প্লেনে একজন লোককে পাঠিয়ে দিয়েছে। আজ সকালের মধ্যেই সেই ভদ্রলোক এসে মেডিকেল কলেজ থেকে সমস্ত ব্যবস্থা করে বডিটা কলকাতায় নিয়ে যাবে। অনির্বাণের কাকাও নাকি ভদ্রলোকের সঙ্গে এসেছেন। শুধু আমাদের যে পরিচয়পত্রগুলো থানায় জমা দেওয়া আছে সেগুলো আনতেই একবার যেতে হবে। ও জিনিস তো অন্য লোকের হাতে দিতে চাইছেন না, যার তার হাতে তো আর পরিচয়পত্রগুলো দিতে পারবেন না, তাই যখনই হোক একবার অন্তত থানায় যেতে বলেছে। কিন্তু মেডিকেল কলেজেও তো আমাদের একবার অন্তত যাওয়াটা কর্তব্য, তাই না? শেষবারের মতো একবার অনির্বাণকে দেখতেই হবে, তাই আমার মন বলছে সেখানে একবার যাওয়াটা উচিত। কি করা যায় সেটাই ভাবছি। কিন্তু মেডিকেল কলেজ তো থানা থেকে অনেকটা পথরে। এক কাজ কর না, তুই বরং চলে যা, আমি নিরঞ্জনের কাছেই থাকছি। কিন্তু তার আগে ফ্রেশ হয়ে নে, ব্রেকফাস্ট কর, যা। চিন্তিত মুখে কুমারেশ বলল, ঠিক আছে, তুই তাহলে ওকে দেখে রাখ, আমি তাহলে যাচ্ছি। দরকার হলে ফোন করে দিবি। আর হ্যাঁ, আমি ওখানে পৌঁছেই তোকে একবার ফোন করে দেবো। নিরঞ্জনের খেয়াল রাখিস। আরে সে নিয়ে চিন্তা করিস না, আমি তো আছি। তাহলে চট করে রেডি হয়ে নি। কথাটা বলে কুমারেশ নিচে চলে গেল। ব্রেকফাস্ট করে কুমারেশ ঘিসিং নামের গতকাল রাতের সেই গাড়ির ড্রাইভারের সাথে কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। তেনজিং ইতিমধ্যেই নিরঞ্জনের জন্য খাবার দিয়ে গেছে।
নবীন অনেকবার চেষ্টা করেও নিরঞ্জনকে এক গ্লাস দুধ আর এক টুকরো বাটার টোস্ট কোনোরকমভাবে জোর করে খাইয়ে দেয়। তারপরে নিরঞ্জন পুনরায় ঘুমিয়ে পড়ে। নবীন এবার নিজেও ফ্রেশ হয়ে নিয়ে নিজের চা আর ব্রেকফাস্ট একেবারে সেরে এসে নিরঞ্জনের কাছে গিয়ে বসে। ঘড়িতে তখন সকাল 10টা বাজে। নিরঞ্জন এবার একটু সুস্থ বোধ করল। ধীরে ধীরে চোখ খুলল। ওঠার চেষ্টা করে সে। নবীন নিরঞ্জনকে ধরে বসায়। কপালে হাত দিয়ে দেখে নবীন বলল, এখন কেমন বোধ করছিস? ঠিক আছিস? নিরঞ্জন ক্লান্ত গলায় আস্তে আস্তে বলল, আগের চেয়ে একটু ভালো। আমার কি হয়েছিল জানি না, বোধহয় অজ্ঞান হয়ে গিয়েছিলাম, তাই না? ডাক্তার এসেছিল, বলল তুই ভীষণ ভয় পেয়েছিস, আর তাতেই নাকি তোর এই অবস্থা। আমি ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম? এ আবার কোন ডাক্তার বলল? ওই এখানকার একজন নেপালি কবিরাজি ডাক্তার তেনজিং নিয়ে এলো। এই অঞ্চলেই তিনি থাকেন। আমি ভাবছি তোর মতন একজন এত বড় সাহসী ছেলে, সে কিনা শেষকালে ভয় পেয়ে গেল। তা তুই এমন কি থেকে অজ্ঞান হয়ে গেছিলি, বলবি একটু? আমার কথাটা তুই বিশ্বাস করবি কিনা জানি না, আসলে গতকাল ঠিক মাঝরাতের দিকে অনির্বাণ এসেছিল আমার এই ঘরে। নবীন একটু হেসে বলল, দূর পাগল, জ্বরের ঘরে এখনো তুই কি সব বাজে কথা বকছিস বলতো? তুই বরং একটু বিশ্রাম কর। এই সময় তোর বিশ্রামের খুব প্রয়োজন। গতকাল রাত জেগে অনির্বাণের ডায়েরিটা নিশ্চয়ই পড়েছিলি, তাই তো? তাই তুই ঘুমের ঘরে ওকে তোর ঘরে দেখেছিস। এইবার বুঝলাম। আর সে যে চিরদিনের মতো আমাদের ছেড়ে চলে গেছে তা নিশ্চয়ই তুই জানিস। তাই বোকার মতন সব বাজে চিন্তা না করে আসল কথাটা বল দেখি। তুই ভয় পেলি কিসে? তুই বিশ্বাস কর, আমি এক ফোঁটাও মিথ্যে বলছি না। আর গতকাল রাতে অনির্বাণের ডায়েরিটার একটা লাইনও আমি তেমনভাবে পড়ে উঠতে পারিনি। পড়তে বসেছিলাম ঠিকই, কিন্তু সেই সময় হঠাৎ করে আমার ঘুমে চোখটা জড়িয়ে এসেছিল, তাই টেবিলের ওপর ডায়েরিটাকে রেখে ঘুমিয়ে পড়েছিলাম। বেশি একটা রাতও করিনি। না না, তুই মিথ্যে বলছিস সে কথা বলছি না। ভাবছি তোর মতন একজন এরকম উকিল শেষে কিনা এইসব আজগুবি কথা বলছে। জাস্ট অবাক হয়ে যাচ্ছি। এরপর নিরঞ্জন গত রাতের সমস্ত ঘটনা খুলে বলে। নবীন প্রথমে সেটাকে নিরঞ্জনের মন গড়া গল্প বলে উড়িয়ে দিলেও পরে ধীরে ধীরে কথাগুলো বিশ্বাস করে। নিরঞ্জনের মুখে সমস্ত ঘটনাটা শুনে সে বলে, বুঝতে পারলাম, কিন্তু এটা বুঝতে পারলাম না যে এমিলি নামে যে মেয়েটার কথা অনির্বাণ তোকে বলল, তা কি বা খুন করলো কে? আর গতকাল রাতে ওই আর্ত চিৎকারটাই বা কার ছিল বলে তোর মনে হয়? নিরঞ্জন বলল, তা ঠিক জানি না, তবে একেবারে স্পষ্ট সেই চিৎকারটা শুনতে পেরেছিলাম। তবে আওয়াজটা শুনে মনে হয়েছিল যেন পাহাড়ের ওপর থেকে কেউ নিচের দিকে গড়িয়ে পড়ে গেল। তবে সেই আওয়াজটা আমাদের বাংলোর বেশ কাছাকাছির মধ্যেই শুনতে পেয়েছি। তারপরেই অনির্বাণের আসবার সেই জুতোর শব্দটা শুনতে পাই। তাহলে একটা কথা বলছি শোন। এই ঘন্টা দুয়েক আগে তোর জন্য ডাক্তার ডাকতে গেছিল তেনজিং। আসতে দেরি হচ্ছে দেখে আমি আবার সামনের ব্যালকনিতে গিয়ে বাংলোটার নিচের দিকে রাস্তাটার দিকে তাকিয়ে দেখলাম রাস্তার ডান দিকে খানিকটা দূরেই লোকাল কিছু লোকের ভিড়। বেশ কিছু স্থানীয় লোকজনকে দেখলাম রাস্তার পাশেই পাহাড়ের নিচের দিকটায় কি একটা যেন মন দিয়ে দেখছে। আর সেটা দেখে তারা নিজেদের মধ্যে কিসব যেন কথাবার্তা বলছে। তখন বুঝতে পারিনি ব্যাপারটা কি। একটু আগে নিচে ব্রেকফাস্ট করতে গিয়ে তেনজিংকে কথাটা জিজ্ঞেস করতেই ওর মুখে ব্যাপারটা জানতে পারলাম। সে বলল গতকাল রাতে কোনো এক পর্যটক ভদ্রলোক পাহাড়ের ওপর থেকে নিচে পড়ে গিয়ে নাকি মারা গেছে। পাহাড়ের ঢালে কোনো এক পাথরের খাঁজে লোকটার মৃতদেহটা নাকি এখনো আটকে আছে। দুজন লোকাল লোক বডিটা তোলার জন্য নিচে নামানো হয়েছে। পুলিশে খবর দেওয়া হয়েছে। লোকাল থানা থেকে পুলিশ এসে নাকি এই মৃতদেহ উদ্ধারের কাজটা করাচ্ছে। পরনে জামা কাপড় থেকে লোকটাকে ট্যুরিস্ট বলেই পুলিশের ধারণা হয়েছে। তাহলে কি এই সেই লোক নয় তো যার চিৎকারটা আমি গতকাল রাতে শুনতে পেয়েছিলাম? তা হতেও পারে। সে নিয়ে আমাদের মাথা ঘামিয়ে লাভ নেই রে। এমনিতেই যা সব অঘটন একটার পর একটা ঘটে চলেছে, তাতেই আমাদের অবস্থা খারাপ। এখনো আরো কিছু ঘটতে বাকি আছে কিনা কে জানে। কুমারেশ কোথায় রে? কুমারেশ গেছে থানায়। সেখান থেকে আমাদের পরিচয়পত্রগুলো নিয়েও যাবে মেডিকেল কলেজে। অনির্বাণের মৃতদেহটা ওখানেই আছে।
কলকাতা থেকে অনির্বাণের কাকা আসছেন, সাথে ওই গোল্ডেন আই কোম্পানির থেকে লোক আসছে। বডি পোস্টমর্টম হয়ে গেলে কফিন বাক্সে বন্দি হয়ে বাগডোগরা থেকে কলকাতায় চলে যাবে। কুমারেশ কখন ফিরবে জানি না। তদন্তের খাতিরে পুলিশের কথা মতো আমাদের আপাতত এখানেই থাকতে হবে। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিরঞ্জন বলল, ভাবছি অনির্বাণের মৃতদেহটা কফিন বাক্সবন্দি হয়ে যখন ওর কাকিমার কাছে পৌঁছাবে তখন কি হবে বলতো? আমরা কি মুখ নিয়ে তার কাছে গিয়ে দাঁড়াবো বলতে পারিস? এলাম যখন, তখন কাকিমা কতবার করে আমাকে বলল, ছেলেটাকে একটুখানি দেখে রাখিস বাবা, তোর উপর ভরসা করেই পাঠালাম। কিন্তু পারলাম না রে কথাটা রাখতে। খুব কষ্ট হচ্ছে রে এই মনের ভেতরে। এতে তোরা দোষ কি বল? কালিম্পংয়ে আসা অবধি তো সবই ঠিক ছিল, কিন্তু তারপর আমাদের ছেড়ে যেতেই ও যে এই ধরনের একটা কাজ করতে পারে সেটিকে আমরা আদৌ জানতাম, নাকি সে কোনো রকম ইঙ্গিত দিয়েছিল আমাদেরকে? হ্যাঁ, সে তো ঠিকই। বুঝতে পারলে কি আর ওকে এভাবে মরতে দিতাম? শোন, একটা কাজ কর না, অনির্বাণের ডায়েরিটা টেবিলের ওপর থেকে আমাকে একবার দিয়ে দেখি। আমায় কাল রাতেও বলেছিল সব জানতে পারবি। ডায়েরিতে নাকি সমস্ত কিছু ওর লেখা আছে। পড়ে দেখি যদি ওর মৃত্যুর কারণটা জানতে পারি। ডায়েরিটা দে তো আমায়। হ্যাঁ, দিচ্ছি। কথাটা বলে নবীন টেবিল থেকে ডায়েরিটা এনে নিরঞ্জনের হাতে দেয়। ডায়েরিটার সাইজ বেশ বড়। অনির্বাণের কোম্পানির নামটা লেখা আছে উপরে, গোল্ডেন আই বিজ্ঞাপনী সংস্থা। 2013 ডায়েরি। নিরঞ্জন ডায়েরিটা খুলে পড়তে শুরু করে। সেটা দেখে নবীন বলল, তুই ডায়েরিটা পড়, আমি ফোন করে কুমারেশের থেকে ওখানকার খবরটা জেনে আসি। ডায়েরি পড়ে কিছু জানতে পারলে আমাকে অবশ্যই জানাবি। এখানে আবার ঘরের ভেতরে মোবাইলের টাওয়ার থাকে না, খুবই মুশকিল। বাইরে লনটাতে গিয়ে দাঁড়ালে একমাত্র ফোনটা করা যাচ্ছে দেখছি। আর হ্যাঁ, কোনো কিছু দরকার পড়লে অবশ্যই ডাকবি। বিছানা থেকে একদম নামিস না যেন। আচ্ছা বেশ, তুই যা, কিন্তু যাওয়ার আগে আমার ব্যাগের সামনের খাপটায় একটা কলম আছে, দেখ, ওটা আমায় একটু দিয়ে যা। নবীন আলমারি খুলে নিরঞ্জনের ব্যাগ থেকে একটা কলম বার করে নিয়ে এসে নিরঞ্জনের হাতে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর নিরঞ্জন ডায়েরির একটার পর একটা পৃষ্ঠা উল্টাতে থাকে আর একটুখানি করে পড়তে থাকে। মনে মনে ভাবে যে গতকাল রাতে অনির্বাণ বলেছিল এমিলি নামের মেয়েটির সাথে ওর প্রথম পরিচয় হয়েছিল সেই পার্ক স্ট্রিটের সেমেট্রিতে, আর সেই সেমেট্রির ঘটনাটা হয়েছিল আজ থেকে 3 বছর আগে, মানে 2013-তে। আর সেটা নিশ্চয়ই লেখা আছে এখানে। তাই নিরঞ্জন ডায়েরির পৃষ্ঠাগুলোর তারিখ দেখে দেখে কিছুটা করে পড়ে নিয়ে এক জায়গায় এসে সেই ঘটনাটা খুঁজে পায় আর সেটা পড়তে থাকে। ডায়েরি পৃষ্ঠা 19, তারিখ 14 সেপ্টেম্বর 2013, শনিবার। আজ বন্ধুদের সাথে বাজি লড়েছি, আমার সাহসের পরীক্ষা নেবে বলেছে। আজ রাতে আমাকে সাউথ পার্ক স্ট্রিটের একটা সেমিট্রিতে গিয়ে থাকতে হবে। রাত 10টা নাগাদ ঢুকে ভোর 4টে অবধি থেকে ওখানকার সবচেয়ে পুরনো যে সমাধিটা আছে সেটাকে খুঁজে বার করে তার সামনে দাঁড়িয়ে আমার একটা ছবি তুলে এনে ওদের দেখাতে হবে। তাহলেই ওরা বুঝতে পারবে যে আমি সাহসী, আর আমি না পারলে ভীতু পণ্ডিত বলে আমাকে ডাকবে বলেছে। আমি জিতে গেলে ওরা আমাকে একটা দারুণ উপহারও দেবে বলেছে। সমাধিক্ষেত্রে যে ভূত প্রেত এসব কিছুই থাকে না তা আমার বন্ধুরা জানে না। ওই জায়গাটা যে কতটা পবিত্র, কতটা শান্তির, সেই কথাটা ওদের বোঝাবে কে? তাই ওখানে ভয় পাওয়ার মতো কোনো প্রশ্নই আসে না। আমি এক কথায় রাজি হয়ে চ্যালেঞ্জ জানিয়ে এলাম। ওদের বলেছি আমি এই কাজটা করেই দেখাবো। ডায়েরি পৃষ্ঠা 20, তারিখ 15 সেপ্টেম্বর 2013, রবিবার। গতকাল রাতে গিয়েছিলাম সেমিট্রিতে, তবে অত রাতে কাউকে ভিতরে ঢুকতে দেয় না ওখানকার সিকিউরিটি গার্ডেরা। আমার কোম্পানির কার্ড দেখালাম, রাতে কিছু ছবি তুলে নিয়ে যাব বললাম। তারপর নানান ফিরিস্তি দিয়ে অনেক অনুরোধ করে শেষমেশ আমার নাম এন্ট্রি করিয়ে ভিতরে গেলাম। তবে বেশি রাত করা চলবে না, তাড়াতাড়ি ফিরে আসতে হবে বলে জানিয়ে দিয়েছে। আর আমি সেই কথায় রাজি হয়ে গেলাম।
আমার সঙ্গে ক্যামেরা নিয়েছিলাম, সেটাও সিকিউরিটি গার্ডকে দেখালাম। তবে এর আগেও দুই একবার এখানে এসেছিলাম, সেটা অবশ্যই দিনের বেলাতে। বিরাট বড় এলাকা জুড়ে এই সেমেট্রি অবস্থিত। রাতের আবছা অন্ধকারে এত বড় একটা জায়গায় সবচেয়ে পুরনো কবর খুঁজে বার করা মানে যে কি কঠিন কাজ, সে তো আমি ভালো করেই জানতাম। তবে আমার ভাগ্যটা ভালো ছিল যে আমি এর আগেও এখানে অনেকবার এসেছি, তাই জানতাম যে এখানকার সবচেয়ে পুরনো কবর কোনটা। তাই কিছুক্ষণ এদিক ওদিক সময় কাটিয়ে শেষে রাত 2:30 নাগাদ গেলাম জর্জ ব্যাগেলের সমাধিসৌধটার কাছে। আমার কাঁধে ঝোলানো ব্যাগ থেকে ক্যামেরাটা বার করে আমার সামনে একটা উঁচু ঢিবির ওপর রাখতে গিয়ে হঠাৎ দেখতে পেলাম আমার থেকেই হাত 10 দূরে একটা পাতাবাহারি গাছের ঝোপের আড়াল থেকে একটা ছায়া যেন সরে গেল বলে মনে হলো। সেই মুহূর্তে ভীষণ ভয় হলো। খানিকটা সময় সেখানে দাঁড়িয়ে থাকার পরে সাহস নিয়ে দুপায়ে এগিয়ে গিয়ে জায়গাটা ভালো করে দেখলাম। না, কোথায় কিচ্ছু না। আমি তাহলে বোধহয় চোখের ভুল দেখেছি। আসলে রাতে ঘুম হয়নি, তাই আজে বাজে জিনিস দেখছি। কিন্তু না, কিছুক্ষণ পরে ঝোপের আড়াল থেকে হঠাৎ করেই খ্যাক খ্যাক করে হাসির শব্দ ভেসে এলো কানে। এবার আমি আর বেশি ভয় পেলাম না। খানিকক্ষণ ঝোপের দিকে তাকিয়ে থেকে মনের মধ্যে একটুখানি সাহস এনে এবার আমার ব্যাগ থেকে টর্চটা বার করে ঝোপের মধ্যে আলো ফেলতেই দেখলাম একটা চেনা মুখ। আমায় দেখে দাঁত বার করে খিক খিক করে হাসছে। আমি বললাম, নিরঞ্জন, আর হাসতে হবে না। ঝোপের মধ্যে লুকিয়ে থেকে আমায় ভয় দেখিয়ে লাভ নেই। তোকে আমি চিনে ফেলেছি, বেরিয়ে আয়। টর্চের আলোতে নিরঞ্জনকে দেখলাম তেমনি করেই হাসতে হাসতে ঝোপের থেকে বেরিয়ে এসে আমায় জড়িয়ে ধরে বলল, সত্যি তোর সাহস আছে বটে। শেষমেশ তুই প্রমাণ করলি যে তুই সাহসী। আচ্ছা, একটা কথা, তুই কি করে জানলি যে এই জর্জ ব্যাগেলের সমাধিটাই এখানে সবচেয়ে পুরনো? আরেকজনেরও সমাধি আছে, তুই কি জানিস? আমি বললাম, জানি। উইলিয়াম জোনসের খবর নিয়ে দেখিস। বিজ্ঞাপন সংস্থার ফটোগ্রাফারের কাজ করি বলে কি জানবো না? সব খবর রাখি, বুঝতে পারলে বাছা। তাছাড়া আমার বাড়ি এত কাছে, ছোটবেলা থেকেই তো এখানে আসছি। নিরঞ্জন বলল, দে তোর ক্যামেরাটা আমাকে দে। তুই এই কবরটার সামনে গিয়ে দাঁড়া, আমি তোর একটা ছবি তুলে দিচ্ছি। এই কথা বলে নিরঞ্জন আমার ক্যামেরা নিয়ে জর্জ ব্যাগেল সাহেবের সমাধিসৌধর কাছে আমাকে দাঁড় করিয়ে একটা ছবি তুলল। এরপর যুদ্ধে জেতা সৈনিকের মতো আমি আর নিরঞ্জন প্যারেড করতে করতে সেমিট্রি থেকে কাঁধে কাঁধ মিলিয়ে গান গাইতে গাইতে বেরিয়ে এলাম। লেখাগুলো পড়েই নিরঞ্জন আপন মনে হেসে উঠল। মনে মনে ভাবল, সত্যি অনির্বাণের মতো একটা হাসি খুশি ছেলে আজ যে আর নেই, সেটা ভাবতেও খারাপ লাগছে। বন্ধুকে একবার শেষবার দেখার ইচ্ছে থাকলেও তার কাছে যেতে পারছে না, অথচ গতকাল রাতে সে এসে তার সাথে দেখা করে শেষ বিদায় জানিয়ে নিজের বন্ধুত্ব রক্ষা করে গেছে। একেই বোধহয় প্রকৃত বন্ধু বলে। এইসব ভেবে নিরঞ্জন নিজেকে যেন কেমন একটা স্বার্থপর বলে ভাবতে লাগল। চোখের কোণ থেকে দুফোঁটা জল গড়িয়ে এসে গাল বেয়ে নেমে গেল। চোখের জল হাত দিয়ে মুছে আবার কিছু পৃষ্ঠা বাদ দিয়ে দিয়ে একটুখানি করে পড়ে দেখে নিয়ে এমিলি নামটা কোথায় শুরু হয়েছে সেটা খুঁজতে থাকলো। 5টা পৃষ্ঠা বাদ দিয়ে এমিলি নামটা পেয়ে গেল একটা লেখার মধ্যে। সেখানে লেখা আছে, আজ রাতে প্রতিদিনের মতো 12:30টায় এমিলি আসবে। আমাকে সে আজ একটা উপহার দেবে বলেছে। কি উপহার দেবে তা আমি জানি না, তবে যে জিনিসটা আমি ওর কাছ থেকে প্রতিদিন চেয়ে এসেছি সেটাই নাকি দেবে। একটা আত্মার কাছে এমন কি জিনিস থাকতে পারে যে সে দিতে পারে? আমি তো তেমন কিছু চাইনি। হয়তো কখনো চেয়েছিলাম, এখন ভুলে গেছি, ও ঠিক মনে করে রেখেছে। আমার তো ঠিক কিছু মনে পড়ছে না। নিরঞ্জন এইটুকু পড়েই পরের পৃষ্ঠার তারিখটা দেখে। ডায়েরি পৃষ্ঠা 27, তারিখ 26 অক্টোবর 2013, শনিবার।
গতকাল রাতে সত্যি এত সুন্দর একটা উপহার পাবো আশা করিনি। আমার কাছে যা চিরকাল স্মৃতি হয়ে থাকবে। গতকাল রাত 12:30টার পরে আমার বাড়ির ছাদে এসে সে প্রতিদিনের মতো ছায়ামূর্তি হয়েই আমার পাশে বসে গল্প করছিল। আমি বললাম, কই আমার উপহারটা? গতকাল রাতে তুমি আমাকে বলেছিলে যে তুমি কি একটা উপহার দেবে। এমিলি বলল, ও হ্যাঁ, ভুলেই গেছিলাম। আসলে তোমার কাছে এলেই আমি সব কিছু ভুলে যাই, কেন জানি না, ভুলে যাই। তুমি এখানে চুপটি করে বসে থাকো, শুধু আমায় দেখো। কথাটা বলে সে ছাদের একটা কোণায় গিয়ে দাঁড়িয়ে আমায় বলল, তুমি এতদিন চেয়েছিলে আমায় কেমন দেখতে, তাই আজ তোমায় আমার সেই রূপটা দেখাতে চাই। তবে খুবই অল্প সময়ের জন্য তুমি আমাকে দেখতে পাবে, কারণ একটা দেহ ধারণ করলে আমাদের খুব খুব কষ্ট হয়, তাই বেশি সময় আমি সেই রূপ ধরে থাকতে পারবো না। আমি ক্ষমা করো। আমি বললাম, রূপ দেখে কি কেউ কাউকে ভালোবাসে? তুমি যেমনই হও না কেন, আমি তোমাকে ভালোবেসেছি আর ভালোবাসবো। তুমি যে আমাকে তোমার রূপটা দেখাতে চাইছো, তা না দেখালেও আমি তোমাকে চিরজীবন ভালোবেসে যাব। আমি চাই না তুমি আমার জন্য কোনো রকম কষ্ট পাও। এমিলি আমার কথার উত্তরে বলল, তোমার জন্য এইটুকু সামান্য কষ্ট আমার কাছে কিছুই না, এর চেয়ে ঢের বেশি কষ্ট আমি বেঁচে থাকতে পেয়েছিলাম। তোমার জন্য এইটুকু কষ্ট আমি করবই। কথাটা বলতেই সেই দিন পূর্ণিমার চাঁদের আলোয় ওকে সেই প্রথম চোখের সামনে দেখতে পেলাম। আমার চোখের সামনে স্বর্গ থেকে কোনো এক পরী যেন আমার ছাদে এসে নেমেছে। একজন 20-22 বছর বয়সের যুবতী মেয়ে এমিলি, পরনে ধবধবে সাদা রঙের পাতলা শাড়ি, মুখটা তার মায়া মাখানো, ঘাড় অবধি ঘন কালো চুল। তাকে দেখে মনে হলো একটা বারবি ডলকে শাড়ি পরিয়ে কেউ যেন আমার সামনে এনে দাঁড় করিয়েছে। মুখের কোণায় স্মিত একটা হাসি দিয়ে সে বলল, এটাই ছিল আমার দেয়া তোমাকে সেই উপহার। সত্যি চোখের সামনে যেন কিছু সময় ধরে একটা সুন্দর স্বপ্ন দেখছিলাম আমি। কিছুক্ষণ পরে এমিলি বলল, আর এই রূপ ধরে থাকতে পারছি না অনি। আমি একভাবে আমার দু চোখে দৃষ্টি মেলে তাকিয়ে রইলাম এমিলির সেই রূপের দিকে, যেন কোনো এক অজানা মোহের ঘোরে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। কিছুতেই ওই মুখটাকে আমি চোখের সামনে থেকে সরাতে চাইছিলাম না। কিছুক্ষণ পরে আমার কানের পাশ থেকে একটা শীতল ঠান্ডা হাওয়া যেন বয়ে গেল, আর সেই হাওয়া আমার কানে কানে ফিসফিস করে বলে গেল, আজ তাহলে আসি, কাল আবার আসবো, অপেক্ষায় থেকো। এরপর আবার ডায়েরির বেশ কয়েকটা পৃষ্ঠা ছেড়ে 2014 সালের কিছু তারিখের ওপর চোখ বুলিয়ে নিয়ে পড়তে থাকে নিরঞ্জন। ডায়েরি পৃষ্ঠা 55, তারিখ 2রা জানুয়ারি 2014, বৃহস্পতিবার। গতকাল রাতে এমিলিকে শেষমেশ জিজ্ঞাসা করেই ফেললাম, তোমার গলায় ওই গভীর ক্ষতের দাগ কিসের জন্য হয়েছিল? অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাকে জিজ্ঞাসা করি, কিন্তু ভুলে যাই, কারণ তুমি এলে আমার আর কিচ্ছু মনে থাকে না। সেই যে সেদিন রাতে তোমাকে দেখেছিলাম, তখন ভালো করে খেয়াল করিনি, কারণ তোমার সেই রূপের মোহে আমি আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। কিন্তু তুমি চলে যাওয়ার পরে কথাটা মনে পড়ে গেল, তাই আজ আগেই কথাটা জিজ্ঞাসা করে ফেললাম। এমিলি বলল, ওটা আমার মৃত্যুর দাগ। আমি বললাম, মৃত্যুর দাগ মানে? এমিলি বলল, তোমাকে আমি আগে কখনো বলিনি, আসলে একজন আমার গলা কেটে আমাকে খুন করেছিল। আমি জিজ্ঞাসা করলাম, কে সেই খুনি? কি নাম তার? কোথায় থাকে সে? এমিলি বলল, সে অনেক কথা, পরে একদিন সময় করে তোমাকে বলবো, আজ নয়। আমি এর উত্তরটা না জেনে কিছুতেই ছাড়ব না। বলতেই সে বলল, তাহলে শোনো, আজ থেকে বছর 2 আগে আমি জাপান থেকে ভারতে আসি, এখানে ভারতীয় প্রাচীন শিল্পকলা নিয়ে রিসার্চ করার জন্য। তাছাড়া
ভারত দেশটিকে ঘুরে দেখার আমার ছোটবেলা থেকেই খুব ইচ্ছে ছিল। তাই ভারতে এসে প্রথমেই যাই অজন্তা ও ইলোরাই, যেখানে কিছুদিন থেকে আমি চলে যাই। বিহারের বুদ্ধগয়াতেও একবার গিয়েছিলাম। সেখানে থাকতেই একজন বাঙালি ভদ্রলোকের সাথে আমার পরিচয় হয়। পরিচয়টা হয় অবশ্য একই হোটেলের পাশাপাশি ঘরে থাকার সময়। পরিচয় হওয়ার পরে লোকটির নাম জানতে পারলাম, তার নাম অরণ্যক সেন। ভদ্রলোক বললেন কলকাতা থেকে তিনিও নাকি এখানে এসেছেন আমার মতোই আর কি রিসার্চ করতে। ভারতের প্রাচীন শিল্পকলা নিয়ে রিসার্চ করে তার উপর একটা বইও লিখবেন বলে। ওনার আবার তোমাদের বাংলা, হিন্দি, ইংরেজি ছাড়াও বিদেশের বেশ কিছু ভাষা সে ভালোই জানতো। জাপানি ভাষাটাও তার মোটামুটি জানা ছিল, তাই আমারও কথা বলতে বেশ সুবিধাই হয়েছিল। বুদ্ধগয়াতে সবাই হিন্দিতেই কথা বলে, আর ইংরেজিটা আবার অনেকে কম বোঝে। তাই বিদেশ বিভুঁইয়ে এসে একজনকে মনির মতো সঙ্গী পেয়ে পরিচয় করে ভালোই লেগেছিল। ঘুরতে বেরিয়ে আমাকে অনেক কিছু বুঝিয়ে দিত, তাই আমিও বেশ খুশিতেই ছিলাম। আর বিহারের বিভিন্ন ঐতিহাসিক জায়গায় দুইজনে একসাথে ঘুরে বেড়াতে কখন যে দুজনের মধ্যে ভালোবাসা হয়ে গিয়েছিল তা জানি না। আমি 3 মাসের ভিসায় ভারতে এসেছিলাম, তাই ঘুরে বেড়াতে বেড়াতে কিভাবে যে 3 মাস কেটে গিয়েছিল বুঝতেই পারিনি। আমার ভিসার মেয়াদ শেষ হবার ঠিক 3 দিন আগে আমাকে নিয়ে সে কলকাতায় চলে আসে। আমাকে বিয়ে করবে বলে সে একটা হোটেলে রেখে আমাকে বলে যে ওর বাড়ির লোকজনকে একটুখানি মানিয়ে নিয়ে তারপর আমাকে সে নিয়ে যাবে বলে কথাও দিয়েছিল। আমাকে হোটেলে একলা ফেলে সে চলে যায়। সেদিনটা কেটে যাওয়ার পরের দিন এসে আমায় বলল কিছু টাকা লাগবে। বাড়িতে সবাই মেনে নিয়েছে, তাই আমাদের দুজনের বিয়ের খরচ বাবদ 30,000 টাকা লাগবে। তার আগেও অনেকবার নানান অছিলাই আমার কাছ থেকে সে কখনো 5,000 কখনো 10,000 টাকা নিয়েছে। সে ভেবেছিল যে বিদেশ থেকে এসেছি বলে অনেক টাকা এনেছি, কিন্তু তাই বলে সময় নেই অসময় নেই টাকা চাইতো। আমি সেই দিন ওর মতলবটা বুঝতে পেরে বলেছিলাম যে তুমি শুধু আমার টাকার পিছনেই পড়ে আছো দেখছি। আমায় যে তুমি আদৌ বিয়ে করবে না তা আমি এখন ভালো করেই বুঝতে পারছি। আর সেই কথা শুনে সে তখন রাগ দেখিয়ে হোটেলের ঘর থেকে বেরিয়ে যায়। আমি সেদিনই ঠিক করেছিলাম যে আজকে এই হোটেলটা ছেড়ে আমি চলে যাব, আর ওর সাথে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়ে এই দেশটাকে ছেড়ে চলে যাব। আর সেই জন্যই সেই দিন দুপুরে স্নান করে পাশের কোনো একটা রেস্টুরেন্টে খেয়ে বেরিয়ে যাওয়া ভেবে আমার সমস্ত মালপত্র গুছিয়ে রেখে বাথরুমে স্নান করতে ঢুকে যাই। হোটেলের রুমের আরেকটা চাবি ওর কাছে ছিল। অরণ্যক ওর কাছে থাকা সেই চাবি নিয়ে আমার হোটেলের ঘরে কখন যে ঢুকেছে বুঝতেও পারিনি। আমি বাথটবে বসে স্নান করতে ব্যস্ত ছিলাম, সেই সময় বাথরুমের দরজাটা খোলাই ছিল। অরণ্যক কখন যেন বাথরুমে ঢুকে পড়ে আমার পিছন দিক থেকে এসে আমার মাথাটাকে ধরে বাথটবের জলে ডুবিয়ে দেয়। আমি জলের মধ্যে হাত পা ছুঁড়ে দাপাদাপি করতে থাকি। ওর গায়ে ভীষণ শক্তি ছিল, আমি কিছুতেই ওর হাত ছাড়াতে পারলাম না। ওর পাশবিক শক্তির কাছে আমি শেষকালে পরাজিত হলাম। ধীরে ধীরে আমার দম বন্ধ হয়ে গেল। মুহূর্তের মধ্যে আমার সব কিছু যেন শেষ হয়ে গেল। আমার শরীরটা জল থেকে ভেসে উঠতেই অরণ্যক আমার মাথাটাকে তুলে ধরে একটা ধারালো ছুরি এনে সেটা দিয়ে আমার গলার নলিটা কেটে দেয়।